আসসালামু আলাইকুম। বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার সাথে আজকে আরো একটি ক্লাসে যুক্ত হয়ে গেলাম এবং আজকের যে ক্লাসের লেকচার নাম্বার হচ্ছে 7। ইতিপূর্বে আপনাদের সাথে আমার 6টা লেকচার হয়ে গিয়েছে। আজকে আমরা 7 নম্বর লেকচার দেখব এবং আজকের যে 7 নম্বর লেকচার, এই লেকচারের আজকের আলোচনার বিষয় হচ্ছে গড় ও বয়স সংক্রান্ত সমস্যা, যা নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর তাই এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা আমরা কেউ মিস না করি। তো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, প্রায় 95 জন, অনেক স্টুডেন্ট। 100-এর মধ্যে ছাড়িয়ে যাবেন আপনারা। ওকে। ওকে। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই লিখেছেন, কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। সবাই কেমন আছেন? সবাই কমেন্ট করবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা শুরুতে আহ, কিছুক্ষণ কথা বলে আসি। হ্যাঁ, আপনাদের সবাইকে আনমিউট করছি, সবাই আনমিউট করে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম ভালো আছি। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, স্যার, ম্যাডাম। আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে কি যে আমাদের যে রেকর্ড ক্লাসগুলো স্যার, এগুলো কোর্স শেষ হয়ে গেলে ওগুলো আর পাওয়া যায় না, কিন্তু এই মানে পরীক্ষা পর্যন্ত কি এগুলো থাকবে? এগুলো আপনাদের কাছে মানে কোর্স শেষ হয়ে গেলে পাওয়া যাবে কিনা সেটা নয়, আপনাদের পরীক্ষা পরে পাওয়া যাবে কিনা সেটাও না। আপনাদের এই রেকর্ড ক্লাসগুলো, রেকর্ড যা থাকবে, এটা আপনার কাছে অল টাইম থেকে যাবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কোর্স শেষ হয়ে গেলেও ঠিক হবে তাহলে। জি। তো পাবো ক্লাসগুলো। আদাব রেকর্ড। স্যার। জি স্যার। স্যার ভালো আছেন? এই তো ভাই, এসবি ঢালি স্যার ভাই, আমি কেমন কথা আছেন? বলতে চাচ্ছি, আহ, কিছুক্ষণ আগে আমাদের একটা ক্লাস হয়েছে অ্যাসাইনমেন্ট নিয়ে, যে বিষয়টা স্যার আমাদের যে প্রতিদিন যে ক্লাস থাকে এমন আছে, এই টানা আজকে 5 দিন 6 দিন ক্লাস করছি, করার পরে প্রত্যেকটা লেকচারই তো পড়ি, তো পড়ার পরে আবার এর ভিতরে আবার পরীক্ষা শুরু করে দিচ্ছে, তাহলে এতগুলা চাপ কিভাবে নেওয়া সম্ভব? এটা খুব চাপ হচ্ছে স্যার আমাদের এটা কাছে। অনেক চাপ হচ্ছে স্যার। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, কে কি মনে করে জানি না, যেমন আজকে যেমন এই যে গণিত লেকচার হচ্ছে, এইটা ক্লাস শেষে এটা আগামী ক্লাস পর্যন্ত, আগামী পরশু দিন আবার ক্লাস আছে, এই পর্যন্ত আমি এই গণিত নিয়ে ঘাটাঘাটি করবো, তা এর ভিতরে আবার ওইটা কিভাবে করবো? যে আজকে থেকে অ্যাসাইনমেন্টের ক্লাস শুরু হয়েছে, আগামী 2 তারিখে পরীক্ষা, 1 তারিখ থেকে 2 তারিখ পরীক্ষা, 1 তারিখ 10টা থেকে রাত 10টা থেকে 2 তারিখ 9টা 59 পর্যন্ত এর ভিতরে পরীক্ষা দিতে হবে। এটা কিভাবে সম্ভব? আমরা অনেকে আবার স্যার চাকরিও করি, আর দিতে স্যার আবার বেসরকারি প্রতিষ্ঠানে। এর মধ্যে 80 দিছে পাস মার্ক, তাহলে এইগুলা কিভাবে অ্যাসাইনমেন্ট সম্ভব? ক্লাস কে নিয়েছে আপনাদের? ওশান স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আমি ওই আসসালাম। আমি ওই ভাইয়ার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কোন যে ভাইয়ার সাথে? ভাইয়া, আমি তো অ্যাসাইনমেন্ট ক্লাস করতে পারিনি ভাইয়া, আমি মানে কেমনে পাবো? আপনার ব্যাচের রেকর্ড পাবেন আপু, হ্যাঁ, এটা টেনশন। আগামীকাল রেকর্ড দেখবেন, দেখে নেবেন। আগামী স্যার আসসালামু স্যার, অ্যাপসে গিয়ে পাবো? আপনাদের অ্যাপসে গেলে পাওয়া যায় কিছু, অ্যাপসে না, ওই যে ওয়েবসাইটে ক্রোমে, যেতে যে হবে। হ্যাঁ, ক্রোমে এটা বিদ্যাবাড়ি। এই থেকে কোন আপনার যে browser-এ আইডি আছে, ওই আইডিতে ঢুকলে আপনি পেয়ে যাবেন। ও ঠিক আচ্ছা আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, অনেক হয়েছে, এখন আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ। আর আপনি একটু এই বিষয়টা নিয়ে অফিসে কথা বলেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আমাকে বলেছেন, আমি কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ ভাই। আমাদের কোর্সটা কমপ্লিট হওয়ার পরে যদি জি স্যার। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমাদের আমি চেষ্টা কোর্সটা করবো। হ্যাঁ, শেষ কথা হওয়ার বলবো পরে, আমি। এই কোর্সটা শেষ হওয়ার পরে যত সাবজেক্ট আমরা নিতে পারবো, কিন্তু এখন এই মুহূর্তে দুই 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 নৌকা পাড়া দেওয়া মনে করি আমি। আর এক দুই একটা নৌকা দুই দিক লেকচারে ফেরে তো এলে মাঝখানে ফেরে পানি খাওয়া ছাড়া উপায় নাই। স্যার, এক একটা লেকচারে তো অনেকগুলো কোশ্চেন স্যার, এগুলো মানে সলভ করবো না ওগুলো পড়বো? আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা দেখা যাক। স্যার। ওকে। আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার। স্যার আচ্ছা, এই আমরা বিষয়ে আমরা 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 একটু স্টপ থাকি। আমরা ক্লাসটা শেষ করি, আজকে ক্লাস শেষ করতে খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, তো আমরা ক্লাস শেষ করার পরবর্তী অংশে গিয়ে আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। ওকে। কারণ ক্লাসের শুরুতে যারা জয়েন করেছেন, তো আমরা ক্লাসটা করে ফেলি আগে, ক্লাসের শেষের দিকে গিয়ে আজকে
আমাদের সময় লাগবে না খুব একটা শেষ করতে, মানে ফুল যে 2 ঘন্টা পর্যন্ত ক্লাস হয় দরকার হবে না, অনেক আগে শেষ হয়ে যাবে। এটা শর্ট একটা লেকচার। তো আমরা হচ্ছে যে এটা শেষ করি, শেষ করার পরে একদম শেষে গিয়ে আপনাদের যা যা কথা রয়েছে ওকে আমরা কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন আমরা সবাই প্রস্তুতি নিই। আমাদের হচ্ছে যে এই অংশটুকু থেকে গড় ও বয়স সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে আজকে এটা দেখবো। গড় ও বয়স খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেননা এই গড় বয়স থেকে আপনাদের 1 নম্বর, মানে একটা নম্বর যে পরীক্ষায় থাকবে এটা নিশ্চিত। এতে একটা কোশ্চেন আপনাদের পাবেনই পাবেন। ওকে, তো যেহেতু একটা প্রশ্ন থাকবে এবং এইগুলো মোটেও কঠিন হয় না, খুবই সহজ হয়ে থাকে পাটিগণিতের মধ্যে। খুবই সহজ একটা চ্যাপ্টার এটা, গড় ও বয়স সংক্রান্ত সমস্যাগুলো। এবং এখানে আপনার অনেক বেশি ফর্মুলাও নাই। তো এখানে যা যা ফর্মুলাগুলো রয়েছে একটু দেখে আসি চলুন। গড় কি স্যার? গড় হচ্ছে একগুচ্ছ সংখ্যা সমূহ যে থাকবে, গড় আপনার একগুচ্ছ সংখ্যা থাকবে, সেই সংখ্যা সমূহের একটা মধ্যমানটাই হচ্ছে গড়। হ্যাঁ, সংখ্যা সমূহের একটা মধ্যমান। যেমন গড়ের সূত্রটা কি? মনে করেন আপনার কাছে অনেকগুলো সংখ্যা রয়েছে, তখন আপনি গড়ের সূত্র প্রয়োগ করেন এরকম ভাবে, গড় সমান কি হবে? রাশি সমূহের সমষ্টি, রাশি সমূহের সমষ্টি ডিভাইডেড বাই হচ্ছে আপনার মোট রাশির সংখ্যা। হ্যাঁ, মোট রাশির সংখ্যা, কয়টা রাশি আছে তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তো গড়ের সূত্র হচ্ছে রাশি সমূহের সমষ্টি ডিভাইড বাই কি, মোট রাশির সংখ্যা, এটা। তো এইটাকে আমরা এই সূত্রটাকেই একটু শর্ট করে লিখি। তো গড় সমান কি পাই? গড় সমান সহজ কথায় পাচ্ছি আমরা সমষ্টি, ভাগ কি পাবো? ভাগ পাবো আমরা মোট সংখ্যা। এটা কি, মানে একই সূত্র, কোনো ভিন্ন সূত্র কিন্তু না, জাস্ট ওই রাশি সমূহ লিখি নাই। হ্যাঁ, দেখেন, তো গড়ের সূত্রটা হচ্ছে কি, সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা, এটা হচ্ছে গড়ের সূত্র। এই একটা সূত্র দিয়ে শেষ হয়ে যায় সমস্ত অঙ্ক। এই সূত্রকে একটু বিশ্লেষণ করলে, একটু সাজিয়ে গুছিয়ে লিখলে, আমরা যদি এখানে সমষ্টির মান বের করতে যাই তাহলে সমষ্টি সমান কি হবে? তো এখন আমরা লিখতে পারি এখানে যে আমাদের সমষ্টি সমান হবে কি, সমষ্টি সমান হবে গড় গুণন মোট সংখ্যা। সমষ্টি সমান হবে কি, গড় গুণন মোট সংখ্যা, ব্যাস। আর কোনো ফর্মুলা আমাদের নাই, মানে একটাই কিন্তু ফর্মুলা, এই একটা ফর্মুলাকেই 2টা করে আমি লিখেছি। গড় সমান হচ্ছে সমষ্টি বাই মোট সংখ্যা, সমষ্টি সমান হচ্ছে গড় গুণন মোট সংখ্যা। ওকে, এখন কথা হচ্ছে যদি যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা হয়ে থাকবে, কিন্তু সংখ্যাগুলো যদি হয়ে থাকে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা যদি হয়ে থাকে, তো আমি একটু লিখি আপনাদের দেখেন। ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা কোনগুলো স্যার? যে সংখ্যাগুলো হচ্ছে পর পর আসে, বা আমরা এটাকে কি বলতে পারি, পর পর সংখ্যা বলতে পারি। কি বলতে পারি? পর পর সংখ্যা। মনে করেন যে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এগুলো পর পর সংখ্যা। আবার এইগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। আবার 1, 2, 3, 4 এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা বলা হয়ে থাকে, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের থাকতে পারে কি, ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা, অথবা কি স্বাভাবিক সংখ্যা, এরকমটাও থাকতে পারে। তো যেমনই থাকুক না কেন, আবারও বলছি যেমনই থাকুক না কেন, এই ধরনের প্রশ্ন যখন থাকবে, সেই অংশটুকু থেকে আমরা কি করতে পারি, সেই অংশটুকু থেকে আমরা এখানে একটা ফর্মুলা নিয়ে আসতে পারি। ওই ফর্মুলা দিয়েও হবে, কিন্তু এটা এরকম যখন থাকবে তখন আমরা সহজ একটা ফর্মুলা আসতে পারি, যে গড় সমান হবে এরকম, যে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে যে 2। তো এটা খুবই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। গড়ের সূত্র হবে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে যে 2। ঠিক আছে, ব্যাস শেষ, আর কোনো ফর্মুলা এখানে নাই। গড় বয়স 2টা অংশটুকু থেকে এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, জুবাইর ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কি ক্লাস 4টা শুরু করছেন না? প্রথম কি ঘরের ক্লাসে শুরু করছেন? জি, স্যার আমি একটু লেটে জয়েন করছি, তাই আমি ভাবছি প্রথম মনে হয় চলে গেছে ক্লাস কিছুক্ষণ। তাহলে এখন জরিমানা দিবেন আপনি। ঠিক আছে স্যার, এটা জানার জন্য। ওকে, ঠিক আছে। নামাজ পড়ছিলাম তো স্যার। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আমরা একটু লেট করে শুরু করেছি, 4টা 10-এ শুরু করেছি আমরা। হ্যাঁ, রাশিদ আক্তার আপু বলেন। স্যার আমি তো অনেক আগে হ্যান্ড রেজ করছিলাম অন্য একটা কথা বলার জন্য। স্যার বলেন, যে কি বলবেন? স্যার সেটা কারেকশনের কাজ চলতেছে যে, শুনছিলাম তো কারেকশন হয়েছে স্যার। না, লেকচার ওটা আমার কাছে আছে, আমি নিজেই করতেছি। নিজে করতেছেন? জি, কবে পাবো স্যার? এটা দেরি আছে। তো আপাতত স্যার ডাইজেস্ট ক্লাস আর ক্লাসের পড়াগুলো পড়লেই হবে। লেকচার যেটা আছে এটা নিয়ে রাখেন, সমস্যা নাই।
ও মানে আচ্ছা আচ্ছা, ঠিক যেটা আছে। দিয়ে পড়াচ্ছি, হ্যাঁ, ওইটা আপনারা এবছর পাবেন না, এবছর দূরে থাক, 25 সালে দেরি হবে, এটা অনেক সময় লাগবে। হ্যাঁ, তার মানে আগেরটাই নেওয়া যাবে স্যার? হ্যাঁ, আগেরটা নিয়ে নেবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওকে, পরিবর্ধন মানে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করতেছি। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, রিপা আক্তার আপু বলেন। স্যার আমার একটা কথা ছিল, আমি যে ডাইজেস্ট প্লাস বই নিয়েছিলাম 19তম নিবন্ধনের এই যে ব্লু কালার যেটা কভার পেজ, আচ্ছা, স্যার ওই বইটার নিচে আবার নতুন একটা বেরোলো না পিঙ্ক কালার কভার আর নেওয়ার পেজের দরকার মধ্যে? নাই। আরে হইলো, ব্লু কালার ভালো লাগে না জন্য পিঙ্ক কালার নেবেন? না স্যার, নতুন করে কি আবার এটার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা ওইটা দরকার নাই, জানার যেটা জন্য। নিছেন ওটা নিছেন, আর নেওয়া লাগবে না। আচ্ছা ঠিক স্যার। আছে, কারো যদি নতুন করে নিতে হয় তাহলে সার্কুলার যখন দিবে তারপর নিবেন, এর আগে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রোকসানা আপু বলেন দেখি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আমার লেকচার শিটের 561 পেজ থেকে 577 পেজ মিসিং। এখন স্যার এটা আমি যোগাযোগ করছি, তারা হার্ড কপি দেওয়ার মানে হার্ড কপি না তো আমার পিডিএফ ফাইল দেওয়ার কথা বলছে। এটা কি মোবাইলে দিবে না আমি হার্ড কপি পাবো? পিডিএফ ফাইল আপনাদের ওয়েবসাইটে থাকবে। এখন স্যার ওয়েবসাইট থেকে তো পড়তে সমস্যা, এর জন্য তো আমরা হার্ড কপি নিয়েছি, এখন আচ্ছা, দেখা ওইটা যায় আপনি পৃষ্ঠাগুলো আলাদা নিচে। করে হয়তো বা যোগাযোগ করিয়ে আপনাকে যেভাবে হোক ওরা পাঠিয়ে দিবে। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। স্বপ্ন আক্তারকেও ধন্যবাদ। জাহিদুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা, আমি নাজনীন। জি, 18তম শিক্ষক নিবন্ধনের ডাইজেস্ট প্লাস বইটা নিয়েছিলাম। আচ্ছা, আমি কি এখন এটা দিয়েই মানে এখন আর নেওয়ার দরকার নাই আপনার। হ্যাঁ, আপনি ওই যে বললাম যখন সার্কুলার হবে তারপরে নিন। ওকে ভাই, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এখন স্যার। নেওয়ার দরকার নাই। ওকে, জি জি, ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নাজনীন লিখেছেন, স্যার আমার বাবা অনেক অসুস্থ, আমি ক্লাস করতে পারছি না, আমি পরে রেকর্ড ক্লাস দেখে নিবো স্যার। ওকে, ঠিক আছে নাজনীন আপু, আপনি লিভ নেন, সমস্যা নাই। বাবার সেবা করেন বা চিকিৎসা করেন, আপনার বাবার যেন দ্রুত সুস্থ হয়ে যায়, সে তার জন্য মানে দোয়া থাকবে আর কি। ওকে, এবার আসুন আমাদের অঙ্কে ফিরে আসি আমরা। দেখেন 1 নম্বর যে কোশ্চিনটা কি বলেছে এখানে, 5, 11, 13, 7, 8, 10 সংখ্যাগুলোর গড় কত? তাহলে 5, 11, 13, 7, 8, 10 মোট কয়টা সংখ্যা রয়েছে এখানে দেখেন। এখানে মোট সংখ্যা রয়েছে আমার 6টা। 5, 11, 13 3টা, 7, 8, 10 কয়টা? 6টা সংখ্যা রয়েছে। তো গড়ের সূত্রটা আমরা কি শিখেছি একটু আগে দেখেন। গড়ের সূত্র কি? যে সমষ্টি বাই মোট সংখ্যা। সমষ্টি মানে কি? যোগফল। সবগুলো সংখ্যার যোগ করেন, যোগ করে মোট কয়টা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ করেন। তাহলে বলেন তো, আপনারা বলেন, সবাই কমেন্টে অ্যান্সার করেন, কত হবে? আজকে প্রত্যেকটা ম্যাথ আপনারা আগে করবেন, আমি করে দিব না, আমি খালি ভেঙে ভেঙে ব্যাখ্যা করে দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন। 2-1 জন, রাশিদা আক্তার আপু কমেন্ট ভুল করেছেন রাইট অ্যান্সার দিতে, আর কেউ ভুল করেন নাই দেখতে পাচ্ছি, সবাই রাইট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা দেখে আসি রাইট অ্যান্সারটা কি আছে এখানে। যে সবগুলো সংখ্যার সমষ্টি, গড়ের সূত্রটা হচ্ছে সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে এই যে সমষ্টি, সমষ্টি ভাগ মোট সংখ্যা। ওকে, এই যে দেখে নিলাম সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে কি হবে এখানে দেখেন, 5, 11, 13, তাহলে 5, 11, 13, 7, 8, 10, তো 10 আর 8 18, 18 আর 7 25, 25 আর 13 38, 38 আর 11 49, 49 আর 5 কত? 54। তাহলে 54 ভাগ কয়টা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা রয়েছে। তো 54 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 9। এটাই কিন্তু রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এবারে আসেন 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এটা দেখার চেষ্টা করি আমরা। অপশনগুলো আমার লাগবে না, আমার কোশ্চেনটা ভালো করে দেখতে হবে। হ্যাঁ, দেখেন কি বলেছে, 3x + 3y + 3z = 90। 3x + 3y প্লাস, সরি, 3x + 3y + 3z এটা সমান কত? 90 হলে x y z এর গড় মান কত? তো গড় মান বের করতে হবে। তো আপনাকে বলছে x y z এর গড় মান, তো x y z এর গড় মানের সূত্রটা কি বলেন দেখি। 3টা সংখ্যা রয়েছে এখানে x y z,
তাহলে এক্স ওয়াই এবং জেড এর গড়ের সূত্রটা কি হবে? এখানে এক্স ওয়াই জেড এর গড় হবে কি, তিনটা সংখ্যার যোগফল, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ কি হবে, ভাগ হবে 3। এটা হচ্ছে তার গড়। ওকে, তাহলে এখন আপনাকে বলা হচ্ছে 3x প্লাস 3y প্লাস 3z সমান হচ্ছে 90। তাহলে এখান থেকে আমরা যদি 3 কমন নিই তাহলে কি পাবো বলেন দেখি? এখানে 3 কমন নিলে পাবো কি, x প্লাস ওয়াই প্লাস জেড, এটা সমান হচ্ছে যে 90। এটা সমান যদি 90 হয় তাহলে কি পাবো আমরা, x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে, 90 ভাগ 3, এর মান কত হবে, এর মান হবে 30। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কত, জেড এর মান পাইলাম হচ্ছে 30। তাহলে ওই যে ওখানে রয়েছে গড় x প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3, ওখানে মানটা বসিয়ে দেন। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত, 30। তো 30 ভাগ হচ্ছে যে 3, তাহলে কত হবে, 10। এটাই হচ্ছে রাইট আনসার। এই যে খ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা, এবারে 3 নাম্বার কোশ্চেন দেখেন, 1/2, 5/6, 3/4, 5/12 এর গড় কত? তো এটা গড় বলছে তো কি হয়েছে, সমস্যা কি? কটা সংখ্যা রয়েছে বলেন তো এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা রয়েছে। এই চারটা সংখ্যা যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করব। আপনারা করেন, আমি করে দিব না। রাইট অ্যান্সার দেন সবাই। এদিকে মুক্তা বারো, কি বলবেন বলে ফেলুন। হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্টের জন্য তো আমাদের তো আজকেই দেওয়া হয়েছে, সিলেবাস দেওয়া হয়েছে। এখন স্যার এর জন্য আমরা জব সলিউশন প্রফেসর যে 2024 সনেরটা নিই, সেক্ষেত্রে সেখানে আমি সব প্রশ্নগুলো পাবো? 24-এর পরে তার মধ্যে সিডিশন তো এখন পাবেন না আপনি, তাই না? সেটাই তো, 24-এরটা তো সব পাবো কিনা স্যার? হ্যাঁ, সব ধন্যবাদ না স্যার। পাবেন, যতটুকু পাবেন ততটুকুই পড়ে ফেলবেন। ধন্যবাদ। ওকে, রোকসানা আপু বলেন দেখি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। স্যার আমি জি, তো আজকে থেকে শুরু হবে 7 দিন পড়া লাগবে, তাহলে যে বলছে স্কুল 2 এর প্রশ্ন, ওইগুলা কি মানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে নাকি একসাথে পরীক্ষা হবে? বুঝতেছি না এই বিষয়টা। স্কুল 2 এর প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টে একসাথে পরীক্ষা হবে নাকি আলাদা আলাদা পরীক্ষা হবে বলতে? জি, শুধু বলছে যে স্কুল 2 এই বিগত সনের প্রশ্নগুলা পড়তে। এখন কি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এগুলা সবই পড়বো নাকি আলাদা আলাদা? বিগত বিগত সালে কি শুধু বাংলা থেকে প্রশ্ন আসছে, বা শুধু ইংলিশ থেকে, বা শুধু ম্যাথ থেকে, বা শুধু জিকে থেকে পরীক্ষা হয়েছে? হয় নাই, তখন আমাদের তাহলে সবগুলা একত্রে পড়া লাগবে কিনা এটাই তো বুঝতেছি না। আপনার বলছে বিগত, একসাথে পড়বো? বিগত থেকে একত্রে ছিল নাকি আলাদা আলাদা ছিল, এটা আমাকে উত্তর দেন আগে। হাসে, ওর লজ্জাও করে না? হ্যাঁ, এই কথাগুলো বুঝতে পারেন না আপনারা? হ্যাঁ, আমরা কি প্রাইমারি প্রাইমারি শিক্ষার্থী আপনারা? হ্যাঁ, প্রাইমারি স্টুডেন্ট। বিগত সালের প্রশ্ন বলতে কি বুঝাইছে, যা আসছে সব করতে হবে। হ্যাঁ, এটাই আর কি, বুঝি নাই এইটা স্যার, এখন আবার বুঝতে বলার পারছি। কি আছে বলেন? ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে অ্যান্সার দিয়েছেন সবাই, সবাই রাইট অ্যান্সার দেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা যোগ করে ফেলি। তাহলে আসুন আমরা এখানে যোগ করি। দেখেন খুবই সিম্পল, খুবই সহজ। এটা দেখেন, এই যে 1/2 যোগ 5/6 যোগ, মানে এটা আমি যোগ না লিখি, এখানে যোগটা লিখে দিই। দেখেন এই যে সবগুলো যোগ করব। হ্যাঁ, সবগুলো যোগ করে কি করব, 4 দিয়ে ভাগ করব, এটা গড়। তাহলে এখানে এই অংশটুকু থেকে দেখেন, এই যে 4 আমি লিখলাম, আর এখানে লিখবো কত, দেখেন 2, 6, 4, 12, এর লসাগু কত হবে, লসাগু 12। তো এই 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 6 একে 6। এরপরে 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, 5 দুগুণ 10। 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, 3 দিকে 9। 12 দিয়ে 12কে ভাগ করলে হবে 1, 5 একে 5। এই তো, তাহলে 10 আর 6 16, 16 আর 9 25, 16 আর 9 25। হ্যাঁ, 25 আর 5 কত, 30। তাহলে 30 ভাগ হবে 12। আর এটাকে উল্টিয়ে দিই, তাহলে 1 ভাগ কত হবে, 4 হবে। হ্যাঁ, এবার কাটাকাটি করি আমরা, চলুন। দেখেন এটাকে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 দুগুণ 12, 6 দিয়ে ভাগ করলে 5 ছক 30। তাহলে 5 আর 1 গুণ করেন, 5 একে কত হয়, 5 একে 5। আর 4 দুগুণ কত হবে, 4 দুগুণ হবে 8। এই যে 5 ভাগ হবে 8, এটা রাইট অ্যান্সার। হ্যাঁ, এই যে 5 ভাগ 8। ঠিক আছে, আর কোনো কোশ্চিন আছে বলেন দেখি এই কোশ্চিনটা নিয়ে? ওকে, ইরফানুল হক ভাই, এই কোশ্চিনটা নিয়ে কোনো কোশ্চিন আছে কিনা আপনাদের, বলেন দেখি। এই কোশ্চিনটা, স্যার শুধুমাত্র এই কোশ্চিনটা নিয়ে কোনো কোশ্চিন আছে কিনা বলেন? স্যার একটু স্যার আমি কোয়েশ্চনটার বাইরে স্যার জাস্ট 30 সেকেন্ড কথা বলবো স্যার। জি জি, আপনার 10 নেট সেকেন্ড স্যার। ক্লিয়ার না কিন্তু ভাই, আপনার কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে।
স্যার আমি এই কোয়েশ্চনটা বাদে 10 সেকেন্ড কথা বলতে চাই স্যার, বাহির থেকে 10 সেকেন্ড। বলেন বলেন, আপনি বলেন, 10 সেকেন্ড তো নষ্ট করেই ফেললেন, কি বলবেন বলে ফেলুন না ভাই। জি স্যার, আমি স্যার প্রায় 20 মিনিট ধরে স্যার মানে এই যে জুমে ঢোকার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা স্যার বারবার ইনকারেক্ট দেখাচ্ছিল, যার কারণে আমার এই 20 মিনিটটা স্যার নষ্ট হয়ে গেছে। আপনাদের পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছিল স্যার। আচ্ছা, তো পরে ঢুকলেন কেমনে? এখন স্যার অনেক ট্রাই করার পরে স্যার আমি এটা লাস্ট বার ট্রাই করছিলাম। এইবার যদি স্যার হয়তো আপনাদের জুমে না ঢুকলে আর ঢুকতে আমি আর ঢুকতাম না স্যার। বিশ্বাস করবেন স্যার, আমি প্রায় 20 থেকে 30 বার ট্রাই করছি, আচ্ছা, এবার ঢুকছে স্যার। তো পাসওয়ার্ড কি ওই আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন না অন্য পাসওয়ার্ড দিয়ে ঢুকছে? এই পাসওয়ার্ড স্যার, আজকের ক্লাসের পাসওয়ার্ড স্যার। তো ভুল এটা স্যার দেখাচ্ছিল খুবই কেন তাহলে? দুঃখজনক। জানি না স্যার, এটা স্যার প্রায় প্রায় সময় হয়েছে। শোনেন, যখন জুমে পর পর 3 বার ট্রাই করবেন, ট্রাই করার পরে যদি ভুল পাসওয়ার্ড দেখায় বা আপনি যদি জুমে জয়েন করতে না পারেন, তখন সঙ্গে সঙ্গে ট্রাই জি করা স্যার। যাবে না, 5 মিনিট পরে ট্রাই করতে হবে। এই 5 মিনিটের মধ্যে আপনি 20 বার কেন, 40 বার কেন, 50 বার, বলে 100 বার ট্রাই করলেও ভুল দেখাবে, বুঝছেন? এটা জুমের স্যার এটা আমাকে এর হচ্ছে আগে স্যার জুমের কোনো। একটা রুলস রেগুলেশন থাকে, হ্যাঁ, বুঝছেন? পরপর 3 বার যদি আপনি পাসওয়ার্ড জি ভুল স্যার। করেন, যে কোনো ভাবে হতে পারে, হ্যাঁ, যে কোনো জি ভাবে স্যার। যেটা হয়ে থাকে, তাহলে তারপর 5 মিনিট পরে আবার চেষ্টা করতে হবে। এর আগে করলে আপনাকে ভুলই দেখাবে, আপনি হয়তো উঠাউঠি চেষ্টা করতে গেছেন প্রত্যেকবার, এই জন্য আপনাদের সমস্যাটা হয়েছে। স্যার ক্লাসটা স্যার চলে যাচ্ছে, আমি স্যার দেখতেছি, কিন্তু এটা স্যার প্রায় সময় হয়েছে। তো এটা স্যার দুঃখজনক স্যার, এখন 20টার সময় যে আমি ক্লাসটা পাই নাই, প্রায় অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে স্যার। না, এটা ওই যে আপনি এখন বারবার স্যার ট্রাই আমার করছিলেন, এই জন্য সমস্যাটা হয়েছে, হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ক্লাস করেন। আল্লাহ। ওকে। আচ্ছা, সুরাই আপু বলেন। স্যার ওই যে উপরে 6, 10, 9, 5 আমার নেটের প্রবলেমে ওইটা আমি বুঝতে পারি নাই। এই যে কিভাবে 6 আসলো, কিভাবে 10 আসলো, কিভাবে 9 জি আসলো, কিভাবে 5 আসলো, জি স্যার। এটা তো ক্লাস 3-র প্রশ্ন আপু। স্যার তারপরে একটু বোঝা উচিত, একটু বলে দেন। একটু আমার বলে নেট দিব। প্রবলেম ছিল। জি। দেখেন, এই 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে কত হয়? 6, হ্যাঁ। এই 6 দিয়ে এই লবকে গুণ করতে হবে, 6 কে 6, এই যে 6। 6। জি। এবার এই 6 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 6 কে 12 দিয়ে ভাগ করলে 6 × 2 = 12। কত হবে? 2 হয়। এই 2 দিয়ে এই 5কে গুণ করতে হবে, 5 দুগুণ কত হবে? 10 হয়। 10 হবে। তারপর জি। এই যে 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 3, 4 = 12, 3। 3। এই 3 দিয়ে 3কে গুণ করলে কত হয়? 3 × 9। 3 × 9। ঠিক আছে, জি। জি। আর কিছু লাগবে? না স্যার, থ্যাংক ইউ। ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা টাইপ 2 এ চলে আসি। হ্যাঁ, দেখেন টাইপ 2রা কি বলছে। টাইপ 2 তে বলছে স্বাভাবিক বা ক্রমিক সংখ্যার গড় নির্ণয়। হ্যাঁ, তো স্বাভাবিক বা ক্রমিক সংখ্যার গড় নির্ণয় সূত্র লিখে দিয়েছি, মনে আছে? পরে লিখে দিয়েছিলাম, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে যে 2, ওইটাই কিন্তু গড় নির্ণয়। এই তাহলে যদি থাকে, তাহলে চলুন দেখে আসি আমাদের 1 নম্বর যে কোশ্চিনটা কি বলেছে। দেখেন 1 নম্বর, যে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত। তাহলে বলেন দেখি কত হবে ক্রমিক সংখ্যার গড়। 1 থেকে, সরি 50 না, 51 পর্যন্ত, সরি, হ্যাঁ, 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? তাহলে গড় কত হবে? খুবই সিম্পল, করে দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে খুবই সিম্পল না? প্রথম পদ হচ্ছে যে 1 আর শেষ পদ হচ্ছে 51। তো ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র ছিল কি? 1 প্রথম পদ যোগ শেষ পদ, তাহলে 1 যোগ 51 কত হইলো? 52 হবে, ভাগ হচ্ছে 2। 52কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 26 হবে। হ্যাঁ, এটা আর করে দেওয়ার মতো কোনো অঙ্কই না। তারপর বলেন 2 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা কি হবে? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড়, তো কত হবে এবার? এগুলো ভুল যদি কেউ করছেন, একদম নাক কিন্তু ফেটে যাবে, বুঝছেন? হ্যাঁ, এই যে বিজয় ভাই লিখছেন 50, তাহলে আপনারা কি করতে হইব? হ্যাঁ, এই বিজয় ভাই 50 কেমনে হইলো বলেন? বিজয় ভাই না, সরি সরি, Realme RMX, হ্যাঁ, Realme RMX। ওকে, প্রিন্সেস রাহি, আচ্ছা বিজয় ভাই 50 লিখছেন। হুম,
ক নাম্বার লিখছেন দেখেন কে জানো? এই যে রবিউল ইসলাম ভাই লিখছেন ক, মানে 50। এটা কোনো কথা হইলো বলেন? ভুল করা যাবে? এই যে আপনার ক্রমিক সংখ্যার গড়ের সূত্রটা লিখেছিলাম না, এই যে ক্রমিক সংখ্যার বা পরপর বা স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। এবারে 3 নম্বর অ্যান্সার দেন, কি হবে বলেন? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত বলেন? আচ্ছা, এই যে রোকসানা ম্যাডাম যেটা লিখেছেন, এটা আপনারা সার্ভিসে বলবেন, হ্যাঁ? আমাকে বলে কোনো লাভ হবে না। এই ব্যাপারটা সার্ভিস টিম দেখবে, হ্যাঁ? আপনারা চাইলে সার্ভিস টিমের সাথে যোগাযোগ করে এটা দেখতে পারেন, হ্যাঁ? ওকে, এবারে টাইপ 3-এ চলে যাই আমরা। এবার গড় থেকে সংখ্যা নির্ণয় করব আমরা, হ্যাঁ? এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? টাইপ 3 যেটা রয়েছে এটা। চলুন দেখে আসি। আপনারা এখানে অঙ্ক আমি করে দিব ওটা তা নয়, আমি অঙ্কটা জাস্ট বলে দিব, আপনারা করার চেষ্টা করবেন, হ্যাঁ? দেখেন কোশ্চিনটা কি বলেছেন। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে 25। দেখেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় কত? 25। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় কত? 25। তাহলে এখন দেখেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় যদি 25 হয়, দুইটা সংখ্যার গড় 25, তাহলে এই দুইটা সংখ্যার সমষ্টি কত হবে বলেন দেখি? কে বলতে পারবেন? এই দুটি সংখ্যার সমষ্টি এখানে হবে, ওই যে সমষ্টি সূত্র কি বলেন তো? গড় গুণন মোট সংখ্যা, হ্যাঁ? তাহলে গড় হচ্ছে 25 আর মোট কয়টা সংখ্যা রয়েছে? এখানে দুইটা সংখ্যা রয়েছে, তাহলে 2 দ্বারা গুণ করবো। 25-কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 50 হবে। মানে এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে 50। সমষ্টি মানে তো যোগফল। আবার বলছে তৃতীয় সংখ্যার গড়, মানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30। তো তিনটা সংখ্যার গড় যদি 30 হয়, তাহলে তিনটা সংখ্যার সমষ্টিটা কত হবে? তিনটা সংখ্যার সমষ্টি, তাহলে গড় গুণন মোট সংখ্যা, গড় 30 গুণন মোট সংখ্যা হচ্ছে 3, তো 3 30-এ কত হবে? 90। এটা হচ্ছে আপনাদের সমষ্টি। তাহলে দুইটা সংখ্যার যোগফল 50 আর তিনটা সংখ্যার যোগফল হচ্ছে যে 90। তাহলে যে 3 নাম্বার যে সংখ্যাটা আসলো, এটার মান কত হবে এখন বলেন দেখি আপনারা? অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, না আগে থেকে রাইট অ্যান্সার দিয়েছেন। ওকে, কত পাবো তাহলে আমরা? 40, তাই না? 90 থেকে 50 বাদ দিলে 40 থাকবে। এই যে এটাই হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটি। রাইট অ্যান্সার পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? ব্যাস, এবারে নাম্বার 2। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন, লেখাগুলো ছোট হয়ে গেছে, হ্যাঁ? মানে পুরো প্রশ্নটা বোর্ডে নিয়ে আসার জন্য, ঠিক আছে? আচ্ছা, একটু আমি, এই যে একজন কোশ্চিন করেছেন যে 50 বাদ গেছে কেমনে, হ্যান্ড রাইজ করেন তো। অপ্পো CPH2219, জাপানি নাকি কোরিয়ান আপনি বলেন, আমি বুঝবো কেমন করে আপনি কোন দেশের বাসিন্দা? হ্যান্ড রাইজ করেন স্যার, করে আমার সাথে কথা বলেন, কথা বলে আপনার কোশ্চিনটা করেন। অপ্পো CPH2219 বলেন দেখি, হ্যান্ড রাইজ করে ফেলেন। কই, হ্যান্ড রাইজ করলেন না? আচ্ছা, হ্যান্ড রাইজ না করলে কারো প্রশ্ন উত্তর আমি দিব না, বুঝছেন? ওকে, 2 নাম্বারে চলে আসি আমরা। 5টি সংখ্যার গড় 40। কি বলছে এখানে? 5টা সংখ্যার গড় কত? 40। তো 5টি সংখ্যার গড় যদি হয় 40, তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত হবে বলেন দেখি? 5টা সংখ্যার সমষ্টি গড় গুণন মোট সংখ্যা, গড় গুণন মোট সংখ্যা, তাহলে 5 তার পাশে কত হবে? 200। তাহলে 5টা সংখ্যার সমষ্টি হবে 200। এরপরে হচ্ছে এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। কয়টা সংখ্যা যোগ করা হলো? 3টা সংখ্যা যোগ করা হইলো। তাহলে 5টা সংখ্যা ছিল, এবার 3টা সংখ্যা যোগ করছে, তাহলে মোট হইলো কয়টা সংখ্যা বলেন তো? 5 যোগ 3, মোট কয়টা হইলো? 8টি সংখ্যা হলো, তাই না? তাহলে এই 8টি সংখ্যার, মানে সংখ্যা 3টির গড় কত? 22। মানে এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, এই 3টা সংখ্যার গড় হচ্ছে 22।
তাহলে তিনটা সংখ্যার গড় যদি 22 হয়, তিনটা সংখ্যার গড় যদি 22 হয়, তাহলে তিনটা সংখ্যার সমষ্টি কত হবে? হুম তিনটা সংখ্যার সমষ্টি 22 গুণন 3 কত হবে? 66। তিনটা সংখ্যার সমষ্টি হবে 66। ওকে, এখন আপনাকে বলেছে যে সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত। তাহলে 8টা সংখ্যা কেন বললাম? কারণ এখানকার 5টা সংখ্যা আর এখানকার 3টা সংখ্যা, হ্যাঁ, এর গড়টা কত হবে? তাহলে এখানে সমষ্টি হচ্ছে 200 আর কত এখানে 66, তার মানে কত পাবো মোট যোগ করলে? 266। তো গড়ের সূত্র হচ্ছে সমষ্টি ভাগ মোট সংখ্যা। মোট কটা সংখ্যা? 8টা সংখ্যা। এটা করতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, এখন ভাগ করলে কত হয় বলেন তো? 3 আসতে হয় 24। দেখেন, মুখে মুখে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, 3 আসতে কত হবে? 24। এখানে 24 লেখেন, তো 26 নিচে 24 মনে মনে ভাবেন, লিখতে হবে না। 26 নিচে কত? 24 থাকে কত? 2। 2 আর 6 26 থাকে, তাহলে আবারও 3 আসতে হবে 24। এবার থাকে কত? 2 থাকে, তো 2 কে তো আর 8 দিয়ে ভাগ করা যায় না, তাহলে দশমিক দিব। দশমিক নিলে ওই 2 এর পর এটা শূন্য হয়ে যাবে, তাহলে কত হবে? 20 হবে। তাহলে 20 হলে কত হবে? 8 দুগুণ 16। তাহলে 16 আর 20 বিয়োগ করে থাকবে কত? 4। 4 এর পরে দশমিকের কারণে শূন্য হবে, 40 হবে, তো 5 আসতে 40। হ্যাঁ, 33.25, এটা ক্যালকুলেশন করলে হবে 33.25। সরি সরি, এটা না, 33.25, এটা হচ্ছে রাইট আনসার। আর এটা মুখে মুখে কেউ ভাগ যদি করতে না পারেন, তাকে কি করতে হবে? তাকে এই যে 8 ভাগ 266 করতে হবে। ওকে, তো 3 আসতে হবে 24। এই দেখেন, এই ক্যালকুলেশনটা আমি এখানে 2 হয়েছে, এটা মুখে মুখে করেছি। হ্যাঁ, আবারও থাকবে 26, তো আবারও 3 আসতে হবে 24, বিয়োগ করে থাকবে কত? 2। দশমিক নিব, শূন্য হবে, তো 8 দুগুণ হবে 16, থাকবে কত? 4। এই দশমিকের কারণে শূন্য হবে, 5 আসতে হবে 40। এই তো মিলে যাবে এখানে। এখন এটা করতে গেলে আপনার যে সময়টা লাগবে, ঠিক আছে, এই সময় আপনি অন্য একটা ম্যাথ করতে পারবেন। এই ক্যালকুলেশন গুলো খুব দ্রুত যদি করতে পারেন তাহলে। আমি সবাইকেই বলছি উদ্দেশ্য করে, যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে, যে স্যার আমি এটা বুঝলাম না, এই লাইনে কিভাবে আসলো, যে কোনো প্রবলেম মানে এই ম্যাথ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা সরাসরি কমেন্ট না করে ডিরেক্টলি হ্যান্ড রাইজ করবেন। কারণ কমেন্ট করলে কারো কমেন্টে রিপ্লাই করবো না। আপনার প্রবলেম থাকবে, আপনি কথা বলবেন আমার সাথে। কথা যদি বলতে না চান, তাহলে আমি তো আপনার সমাধান মানে সমস্যার সমাধান করে দিব না, তাই না? যে উম্মে কুলসুম আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আরেকবার একটু বোঝান প্লিজ। মানে আমি তো ডাক তুলতেছিলাম, অঙ্কটা নোট করতেছি, যার জন্য তো কি করছিলেন, কি করছিলেন? মানে খাতায় উঠাচ্ছিলাম ডাকটা সহ, ওই উঠাইছে এই মুহূর্তে আপনি তো আপনি উঠাতে গেলে তো আমার সঙ্গে পারবেন না, আপনাকে অঙ্কটা আগে বুঝতে হবে। অঙ্কটা বুঝলে দেন আপনি পরে করতে পারবেন, কিন্তু খালি খাতায় উঠিয়ে নিলেন কিন্তু বুঝলেন না, এই যে আমার এখন যেমন কোশ্চিনটা করলেন, তাহলে তো হইলো না আপু। সরি স্যার, পরবর্তীতে আর এমন হবে না। হ্যাঁ, আপনারা হচ্ছে যে যে কোনো অঙ্ক আমি যখন বুঝাবো তখন বুঝতে হবে, কোনো কিছু লেখা যাবে না। হ্যাঁ, এই যে বোঝানো শেষ তখন চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ যে কোনো অঙ্ক যখন বুঝবেন সেটা আপনার প্রবলেম করবে না। স্যার ওই যে এখানে বলছে 5টা সংখ্যার গড় হচ্ছে যে 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় কত? 22। সমষ্টিগত ভাবে 8টি সংখ্যার গড় কত? তাহলে 5টা সংখ্যার গড় 40, তাহলে সমষ্টি কত কুলসুম আপু বলেন? 45-এ 5টা, 4 করে 200 স্যার। 200। তাহলে 5টা সংখ্যার গড় পাইলাম 200। হ্যাঁ, জি আচ্ছা, স্যার। এখানে 5টা সংখ্যার সমষ্টি পেলাম 200, আর এখানে 3টা সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় কত? 22। 3টা সংখ্যার 22 গড় যদি সমষ্টি 22 হলো হয়, তাহলে স্যার সমষ্টি কত হবে? 66 স্যার। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, হ্যাঁ ব্যাস 66। 66। তাহলে 8টি সংখ্যার গড়, এখানে 3টা সংখ্যা আর এখানে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে 8টা আচ্ছা। সংখ্যার গড়ের সূত্র কি? সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে দুটা যোগ করেন, এই 200 আর 66 যোগ করলে কত হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ 266 ভাগ কত হবে? 8। হ্যাঁ স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। এই ধন্যবাদ। বোঝাটাই প্রথমে আমি আরো ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম, কিন্তু তখন আপনি আমাকে রিপিট, ডাবল কষ্ট আমাকে করিয়ে নিলেন। হ্যাঁ, সরি স্যার, আর করবো না এরকম। এটা আপনার জরিমানা এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। জরিমানা হয়েছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চিনে আমরা চলে আসি 3 নম্বরে। হ্যাঁ, দেখেন 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন।
11 জন বালকের মধ্যে প্রথম 6 জন বালকের গড় উচ্চতা 87 সেন্টিমিটার, শেষের 5 জন বালকের গড় উচ্চতা 131 সেন্টিমিটার। ওই 11 জন বালকের গড় উচ্চতা কত? আগে যেটা করছি সেটাই কিন্তু এটা, কোনো পার্থক্য নাই। করে ফেলেন দেখি সবাই, আগের অঙ্ক আর এই অঙ্ক, 2 নাম্বার আর 3 নাম্বার, কোনো পার্থক্য নাই। 11 জন বালকের মধ্যে প্রথম 6 জন, তো প্রথম 6 জন বালকের গড় উচ্চতা 87 সেন্টিমিটার। গড় উচ্চতা যদি হয় 87, তাহলে মোট উচ্চতা কত হবে? 6 জনের 87 গুণন 6, 6 7 42, 6 8 48, 48 আর 6 সরি 48 আর 4 কত হবে? 52, 522 সেন্টিমিটার। শেষের 5 জন বালকের গড় উচ্চতা 131, তাহলে 5 দ্বারা সমষ্টি কত হবে? 5 জনের সমষ্টি 5 একে 5, 3 5 15, 5 একে 5 আর একে 6, 655। তাহলে 11 জন বালকের সমষ্টি কত হবে? মোট যোগ করে ফেলেন। 5 আর 2 7, 5 আর 2 7, 5 আর 6 11, 11 ভাগ সমষ্টি হচ্ছে, মোট সংখ্যা হচ্ছে 11, তাহলে ভাগ করলে কত হবে? 11 কে 11, 0 7 11 77, কত হবে? 107। এটাই রাইট আনসার। হ্যাঁ, কত হবে? 107। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ওকে, আচ্ছা, তাহলে 4 নাম্বার দেখেন, 10টি সংখ্যার যোগফল হচ্ছে 462। 10টা সংখ্যার যোগফল কত? 462 দেওয়া আছে। এদের মধ্যে প্রথম 4টির গড় 50 এবং শেষ 5টির গড় 40, তাহলে কয়টা? 4টা, আর এখানে বলছে 5টা, তাহলে 5 আর 4 কয়টা হয়েছে? 9টা সংখ্যা দেওয়া আছে। এটা হলে পঞ্চম সংখ্যাটি কত, এটা আপনাকে চেয়েছে। তো 10টা সংখ্যার যোগফল কত? 462। 10টা সংখ্যার যোগফল যদি 462 হয়, তাহলে 9টা সংখ্যার যোগফল সেখান থেকে বাদ দিতে হবে, তবেই না পঞ্চম সংখ্যাটি পাবেন, বা যে কোনো একটা সংখ্যা পাবেন। হ্যাঁ, তাহলে এই দুটোর যোগফল কত হবে? 4টি সংখ্যার গড় 50, 4টা সংখ্যার গড় যদি 50 হয়, তাহলে সমষ্টি কত হবে? 4 5 20, 200। আর 5টা সংখ্যার গড় 40, 5টা সংখ্যার গড় 40 হলে সমষ্টি কত হবে? 4 5 20, 200। তাহলে 5টা আর 4টা মোট 9টা, মোট 9টি সংখ্যার সমষ্টি কত বলেন তো? সমষ্টি হবে 200, আর 200 কত হবে? 400। 9টা সংখ্যার সমষ্টি হলো 400, তাহলে আগে ছিল 10টা, এখন হচ্ছে 9টা, কয়টা হইলো? একটা সংখ্যা বাকি গেছে, এই বাকি সংখ্যাটি হলো আপনার পঞ্চম সংখ্যা, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো কত হবে? 62। হ্যাঁ, এই রাইট অ্যান্সারটা হচ্ছে 62। তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে? পঞ্চম সংখ্যাটি হবে 62। নাম্বার 5, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নাম্বার 5। হ্যাঁ, দেখেন, একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? কোশ্চেন হচ্ছে এটা, গড়ে উইকেট প্রতি, উইকেট প্রতি মানে কি? এক উইকেটে কত রান দিয়েছেন। তো বোলার থাকে কোথায়? ফুটবল খেলায় না হকি খেলায়? বলেন দেখি। স্যার, ফুটবল খেলা থাকে বলার, তাই না? যাই হোক, এই খেলার ব্যাপারগুলো অনেকেই বোঝে না আর কি, মানে বর্তমান সময়েও অনেকেরই প্রবলেম হয়। হ্যাঁ, তাহলে বোলার থাকে ফুটবল খেলায়। আচ্ছা ঠিক আছে, আমি মজা করে বললাম আর কি। হ্যাঁ, তো বলার থাকে ক্রিকেট খেলায়। তো বলারের কাজটা কি? বলারের কাজ হচ্ছে বল করা আর উইকেট নেওয়া, তাই তো? তো একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান। গড়ে 20 রান দিয়ে, তার মানে কি? মানে মোট 20 রান দিয়ে 12টি উইকেট পান, এরকম কি বলা হয়েছে? তা কিন্তু বলা হয় না, বলছে গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান, তার মানে একটা উইকেটের জন্য সে 20 রান খরচ করেছে। তাহলে 12টি উইকেটের জন্য সে মোট কত রান দিয়েছে বলেন দেখি? গড়ে বলছে 20 রান যেহেতু, তাহলে 12টি উইকেটে দেখেন, 12টি উইকেটে মোট কত রান দিয়েছে? 20 গুণন 12, তাহলে কত হবে বলেন তো? 12 গুণন 24, 240 রান দিয়েছে। হুম, এবার বলছে পরবর্তী খেলায়। হ্যাঁ, পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পাইছেন, তাহলে এখানে মোট কত রান দিয়েছেন? 4টি উইকেট পাইছে, 4টি উইকেট পাইছে কত রান দিয়ে? 4 রান দিয়ে, 4 গুণন 4 কত হবে? 16। এবার বলছে তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন। তাহলে এবার একটু খেয়াল করেন, মোট উইকেট কতগুলা সে নিয়েছে বলেন তো? এখানে 12টা উইকেট নিয়েছে আর ওখানে 4টা উইকেট নিয়েছে, তাহলে মোট কয়টা নিয়েছে? 12 আর 4 16টি উইকেট নিয়েছে। 16টি উইকেটের জন্য সে মোট কত রান দিয়েছে? 6 5 2,
রান সে দিয়েছে। 16টি উইকেটের জন্য দিয়েছে 256 রান। 16টি উইকেটের জন্য যদি সে 256 রান দিয়ে থাকে, তাহলে এক উইকেটের জন্য সে কত রান দিয়েছে? 16টি উইকেটে দেয় 256, তাহলে একটা উইকেটে কত দিবে? এই 256 ভাগ হবে কত? 16 গড়ে হবে এটা। তাহলে 16 দিয়ে 256কে ভাগ করলে কত হয়? 16ই হবে আমার। হ্যাঁ, তো 16 হচ্ছে রাইট অ্যান্সার। কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন হ্যান্ড রাইজ করে, যদি কারো কোনো কোশ্চিন থেকে থাকে। আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে? আশা করি নাই, না? ওকে, না থাকলে খুবই ভালো। তাহলে আমরা এবার পরবর্তী অংশে চলে যাবো। বিবিধ গড় রয়েছে আমাদের। হ্যাঁ, বিবিধ গড় মানে আনুষঙ্গিক। ঠিক আছে, এবার দেখেন এই কোশ্চেনটা খেয়াল করেন। এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স, এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স, এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত? এই ধরনের প্রশ্ন কিন্তু একটু আগেও করেছি, শুধু ওখানে এই যে এম, এন, এক্স, ওয়াই এসব ছিল না। এসব না থেকে কি দেওয়া ছিল? 5টা সংখ্যা, 3টা সংখ্যা, হ্যাঁ, এরকম সংখ্যা দেওয়া ছিল। তো ওগুলো থাকলে খুব সহজ লাগে, আর এরকম চলক থাকলে কঠিন লাগে, তাই না? এম সংখ্যক সংখ্যা মানে এখানে থাকতে পারতো আপনার 5টি সংখ্যা, মনে করেন। হ্যাঁ, ধরে নেন যে 5টি সংখ্যার গড় এখানে আছে হচ্ছে যে 6। তো আমার প্রশ্ন উত্তর দিবেন যে 5টি সংখ্যার গড় যদি 6 থাকে, তাহলে সমষ্টি কত হবে? 5টা সংখ্যার গড় 6, আমি এখানে আলাদা করে লিখি। হ্যাঁ, দেখেন যে 5টি সংখ্যার গড়, 5টি সংখ্যার গড় মনে করেন দেওয়া আছে 6, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি 30। এই 30 যে পাচ্ছেন কি হবে বলেন তো? গড় গুণন মোট সংখ্যা, তাই না? তাহলে এম সংখ্যক সংখ্যার গড় এক্স, তাহলে এদের সমষ্টি কত হবে? এখন বলেন এদের সমষ্টি কত হবে? এম সংখ্যক সংখ্যার গড়, তো সমষ্টি কি হবে? এম এক্স হবে, দুইটা গুণ হবে, তাই না? আবার একই রকম ভাবে দেখেন এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই, তাহলে এখানে সমষ্টি কত হবে? এন সংখ্যক সংখ্যার গড় হবে ওয়াই, তো এখানে সমষ্টি কত? এন ওয়াই, এতে এন ওয়াই। ওকে, আচ্ছা এইখানে আমরা চলেছি 5টা সংখ্যার গড় মনে করেন যে এখানে পাইলাম 5 গুণন 6। ওকে, আবার আরেকটা বলা হইলো মনে করেন যে 60টি সংখ্যার গড়। হ্যাঁ, 60টি সংখ্যার গড় মনে করেন যে আপনি পাচ্ছেন এখানে হচ্ছে যে 8, তাহলে সমষ্টি কত হবে? 7 গুণন 8। তাহলে এখন আপনাকে বলছে মোট সংখ্যার গড় কত হবে। এখানে বলেন তো মোট সংখ্যার গড় কত? তাহলে 5টি সংখ্যা আর 60টি সংখ্যা, মোট কয়টা সংখ্যা পাইলেন আপনি? 7 আর 5 কি করেন? যোগ করেন না? তাহলে মোট সংখ্যা হচ্ছে 7 যোগ 5, আর এই যে 5 ছক 30 আর 7 56, তাই না? যোগ, এটা লিখে দিবেন এখানে। 30 যোগ কত হবে? 56। এই যে উপরে যোগ করতে হবে আর নিচে ভাগ করতে হবে। হুম, তাই তো? তো সেম জিনিসটা এইখানে আপনি করেন। এখন দেখেন তো এখানে করলে কি হবে। সবাই এবার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন, রাইট অ্যান্সারটা দেন, ওই প্রশ্নের অ্যান্সারটা দিবেন আর কি। হ্যাঁ, এম সংখ্যক সংখ্যার গড় এন আর এন সংখ্যক সংখ্যার গড় যদি হয় ওয়াই, এম সংখ্যক সংখ্যার গড় এক্স আর এন সংখ্যক সংখ্যার গড় যদি হয় ওয়াই, তাহলে সব সংখ্যার সমষ্টি কত? তো সমষ্টি হবে দুটো যোগ করি, এম এক্স প্লাস এন ওয়াই। আর এখানে কতগুলো সংখ্যা রয়েছে? এখানে এম সংখ্যক আর এখানে এন সংখ্যক, তার মানে কি হবে? এম প্লাস এন, এটা এম এক্স প্লাস এন ওয়াই ডিভাইড বাই হবে কি? এম প্লাস এন। কারো কোনো কোশ্চিন থাকলে, কনফিউশন থাকলে আমাকে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই হ্যান্ড রাইজ করতে হবে, হ্যান্ড রাইজ করে কোশ্চিনটা করতে হবে। হাবিবুর রহমান ভাই বলেন। আনমিউট করতে হবে স্যার, আনমিউট করে কথা বলতে হবে, আপনি আনমিউট করেন নাই। স্যার এখানে এম এক্স এম প্লাস এন আর এখানে এম ইন্টু এন, এই ঘ নাম্বার যদি অ্যান্সার করা হয় এটা কি হবে? এম এক্স প্লাস আচ্ছা, ওইটা কেন হবে বলেন দেখি। এখানে এম প্লাস এন হলো, এখানে এম ইন্টু এন আছে, তো এখানে আচ্ছা, এম আমি আমি এখানে দুটো উদাহরণ লিখছিলাম, মনে আছে ভাই? জি লিখছিলেন। কি কি লিখছিলাম বলেন দেখি একটু।
আমি প্রথমে উদাহরণ। লিখছিলাম কি বলেন তো, যে 5টি সংখ্যার গড় 6, তাই না? হ্যাঁ, জি। আর এটা লিখছিলাম যে 7টি সংখ্যার গড় 8, হ্যাঁ, এরকম লিখছিলাম না? তাহলে জি। এখানে মোট কয়টা সংখ্যা থাকলো বলেন তো? 7 আর 5 12টি। তো এখানে আমি 7 আর 5 গুণ করব না কেন ও, বলেন? যোগ করবেন, জি। ঠিক আছে না এবার। না, আমি আমি এখানে গুণ কেন করব না বলেন? গুণ করবেন, এখানে সমষ্টি আমরা চাইছি। তাহলে সমস্যা, দিলে ওখানে কেন গুণ করতে মন চাচ্ছে আপনার? আমি ওই যুক্ত জন্য বলছিলাম যে যুক্ত করে লেখা যাবে কিনা এটা। না, যুক্ত করে লিখবো তো, তাহলে এখানে লিখতে পারছেন না, এই যে বললাম যে সংখ্যা থাকলে আমার জন্য সহজ লাগে আর চলক থাকলে কঠিন লাগে। হ্যাঁ, ঠিক আছে, ওইটা ক্লিয়ার কনসেপ্টটা রাখতে হবে, হ্যাঁ ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, 2 নাম্বারটা। দেখেন কি বলেছে। 6টি কাঠির গড় দৈর্ঘ্য 44.2 সেন্টিমিটার। 6টা কাঠির গড় দৈর্ঘ্য এবং এদের 5টির গড় দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। তাহলে 6টার গড় দৈর্ঘ্য 44.2, এই 6টার মধ্যে এই যে বলছে এদের এদের 5টির গড় দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। তো বলছে ষষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 6টা কাঠির দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য হচ্ছে 44.2, তাহলে সমষ্টি কত হবে এখানে? এখানে সমষ্টি কত? এই 44.2 আর 6 গুণ করতে হবে, তাহলে কত হবে? 6 দুগুণ 12, 4 6 24 আর 1 25, 4 6 24 আর 2 কত হবে? 26। এই যেটা এখন দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, তাই একটা ঘর পূর্বে দিয়ে দেবো দশমিক, 265.2। আর ওখানে 5টার গড় দৈর্ঘ্য বসে 46 সেন্টিমিটার, তাহলে সমষ্টি কত হবে এখানে? 5টার 5 6 30, 4 5 20 আর 3 কত হবে? 23, 230। তাহলে 6টার সমষ্টি 265 আর 5টার সমষ্টি 230। তাহলে এবার বিয়োগ করলে পাবো ষষ্ঠ কাঠির দৈর্ঘ্য কত হবে? 5, এখানে কত হবে? 3, 35.2 বিয়োগ করলে পাবো কত? 35.2। এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার, হ্যাঁ। কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আছে আপনাদের কোনো সমস্যা? নাই? না থাকলে খুবই ভালো। চলুন এবার বয়সে চলে যাই। বয়স, বয়সেরই আপনাদের অনেকের অনেক সমস্যা হয়ে থাকে, হ্যাঁ। তো সাধারণ বয়স সংক্রান্ত যে সমস্যাগুলো এখানে রয়েছে, বয়সের অঙ্কগুলো করতে গেলে দেখবেন যে বয়সের অঙ্কগুলোতে অনুপাত দেওয়া থাকে। কি দেওয়া থাকে? অনুপাত। তো যখনই অনুপাত আপনার দেওয়া থাকবে, হ্যাঁ, অনুপাতের আমাদের লেকচারটাই ভিন্ন, অন্য লেকচারে পাবেন। অনুপাত যখনই থাকবে, এটা লক্ষণীয় বিষয়, হ্যাঁ। যদি আপনার অনুপাত দেওয়া থাকে, মনে করেন যে অনুপাত দেওয়া আছে, হ্যাঁ, যে 5:6 বা 5:3 দেওয়া আছে, অনুপাত যখনই থাকবে সেখানে একটা সাধারণ অনুপাত ধরে নেবেন এক্স। তাহলে 5:3 থাকলে হয়ে যাবে 5x:3x, হ্যাঁ, এরকম হয়ে যাবে, বুঝছেন? সাধারণ অনুপাত অল টাইম ধরে নেবেন, এটা ধরলে কি হবে? অঙ্ক করতে আপনার সুবিধা হবে, হ্যাঁ। তাহলে চলুন আমরা এখান থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করি। আর কিছু না, বাড়তি আর কিছু লাগবে না, হ্যাঁ। দেখেন কি বলেছে। 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর ছিল। ওকে, 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল 27 বছর এবং 2 বছর। এটা 3 বছর আগে ছিল। এখন আপনি ভাবেন, আপনার বয়স 3 বছর আগে ছিল 27 বছর, তাহলে বর্তমানে আপনার বয়স কত হবে? 3 বছর আগে ছিল 27 বছর, তাহলে বর্তমানে কত হবে? আয়েশা তাকিয়া একটু হ্যান্ড রাইজ করবেন। আয়েশা তাকিয়া সবার আগে কমেন্ট করেছেন তিনি। তারপর রাকিবা খাতুন হ্যান্ড রাইজ করবেন। আমি যাদের নাম বললাম তারা একটু হ্যান্ড রাইজ করেন দ্রুত। আচ্ছা, এই রাকিবা খাতুন এবং আয়েশা তাকিয়া আনমিউট করে কথা বলেন।
আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা তাকি আপু, মনে করেন 3 বছর আগে কত সাল ছিল? 21। 21 সাল ছিল। তো মনে করেন 21 সালে আপনার বয়স ছিল 27 বছর, তাহলে বর্তমানে আপনার বয়স কত? 30। হ্যাঁ, 30। ভালো করে স্যার বলেন। 3 বছর, স্যার 3 বছর পরে হলে তো আহ, 3 বছর। আমি আপনাকে বলছি 21 সালে আপনার বয়স মনে করেন যে ছিল 27 বছর, তাহলে বর্তমানে আপনার বয়স কত হবে? 30 বছর। 24 সালে। 30 বছর। জি স্যার। আর রাকিবা খাতুন বলেন দেখি। স্যার 30 বছর তো হচ্ছে স্যার। 30 বছর হবে? জি স্যার। তাহলে আপনি লিখছেন 32। স্যার ওইটা 5 বছর ভেবে ওইটা, কিন্তু 3 বছর ওইটা মানে আমি যে কোশ্চিনটা করবো সেটাতে অ্যান্সার করবেন, তাই না? আবার আয়েশা তাকি আপু লিখছেন হচ্ছে যে কত 24। বছর? হচ্ছে 24 লিখছেন। তাহলে এটা না এগুলো ভুল কেন করবেন বলেন? স্যার, আপনি 3 বছর খেয়াল করিনি, মানে ওইটা পরে যে 5 বছর আছে আমি ওইটা ভেবে উত্তর করছি তাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ফ্যাক্টটা হচ্ছে যে আয়েশা তাকি আপু ভুল লিখছেন। হ্যাঁ, এগুলো এগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, অঙ্কটাকে সুন্দর করে আগে বুঝতে হবে। তাহলে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স 27 বছর আর 2 বছর, তাহলে এখন মায়ের বয়স কত? বর্তমানে মায়ের বয়স কত? বর্তমানে মায়ের বয়স হচ্ছে 30 বছর। 27 + 3। আর মেয়ের বয়স কত? 2 বছর ছিল, এখন কত বছর? 5 বছর। ওকে। এবার আপনাকে বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে বর্তমানে যদি আপনার বয়স 30 বছর হয়, তাহলে 5 বছর পর কত হবে? 5 যোগ করে দিবেন এখানে, তাই না? তাহলে 30 আর 5 যোগ করে কত হয়? 35 বছর হবে। আর বর্তমানে আপনার মেয়ের বয়স মনে করেন 5 বছর, তাহলে 5 বছর পর কত হবে? 10 বছর হবে। এই যে 5 বছর পরে অনুপাত, এই যে এই অনুপাতটা আমাকে বের করে দেন। 35:10। তো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 × 10 আর 5 দিয়ে ভাগ করলে 7 5 7 35, 7:2। এটা হচ্ছে রাইট অ্যান্সার। কত হবে? 7:2। বোঝা গেছে এবার? বয়সের অঙ্কগুলোকে আপনাকে আগে কিন্তু বুঝতে হবে, না বুঝে অঙ্ক করা যাবে না। ঠিক আছে, যে কোনো অঙ্ক যদি আপনাকে বলা হয় আগে অঙ্কটাকে সুন্দর করে বুঝতে হবে, বুঝে আপনাকে করতে হবে। নেক্সট খেয়াল করে চলুন, দেখে আসি কি বলছে। পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 40 বছর। পিতা পুত্রের বয়সের গড় 40। পিতা পুত্র কয়জন? 2জন। পিতা একজন, পুত্র একজন। 2জনের বয়সের গড় 40, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হবে 80 বছর। 40 × 2 = 80। এবার বলছে মাতা ও ওই পুত্রের বয়সের গড় হচ্ছে 35। মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35, তাহলে কয়জন হলো? 2জনই তো নাকি? তাহলে এদের সমষ্টি কত হবে? 35 × 2 = 70। এখন বলছে মাতার বয়স 50 বছর হলে, মাতার বয়স যদি 50 হয়, মাতা কোথায় আছে? এখানে আছে। তাহলে এই 70 বছরের মধ্যে মাতার বয়স হচ্ছে 50 বছর, তাহলে বাদ দিয়ে দেন 50 বছর। তাহলে কত হইলো? 20 বছর। এই 20 বছর বয়স কার বলেন তো? পুত্রের বয়স না 20 বছর? পুত্রের বয়স হচ্ছে 20 বছর। এবার বলছে পিতার বয়স কত? তাহলে পিতার বয়স এখানে কত? পিতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, যার মধ্যে পুত্রের বয়স হচ্ছে 20 বছর। তাহলে আমার পিতার বয়স কত হবে? 80 থেকে 20 বাদ দিলে থাকবে কত? 60 বছর। তাহলে হচ্ছে পিতার বয়স হচ্ছে 60 বছর। এটা রাইট অ্যান্সার। এটা 60 বছর। তিন নম্বর দেখেন, কমলা ও তার যমজ 2 বোনের বয়সের সমষ্টি 23 বছর। তাহলে তার যমজ কয় বোন? 2 বোন। তার মানে কয়জন ওরা বলেন তো? এখানে মোট কয়জন আছে? কমলা একজন, আর তার যমজ 2 বোন, মোট হইলো কয়জন? 3জন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এই 3জনের বয়সের সমষ্টি কত বছর? 23 বছর। তো যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর যদি হয়, প্রত্যেকের বয়স 6 বছর, তাহলে দুইজনের যমজ 2টা বোন, 2জন রয়েছে, তাহলে 2জনের বয়স কত হবে মোট? একজনের বয়স যদি 6 বছর হয়, তাহলে 2জনের বয়স মোট কত হবে? যমজ বোনদের বয়স কি আলাদা হয় নাকি একই হয়? একসাথে হয় না তারা? একের পিঠে একটা হয়ে যায়। তাহলে 12 বছর, তাই না? 2জনের বয়স কত? 12 বছর। এবার বলছে কমলার বয়স কত, তাহলে বলেন দেখি কমলার বয়স কত হবে? এই যে সমষ্টি 23 বছর থেকে 2জনের বয়স বাদ দিয়ে দেন 12 বছর, তাহলে 23 থেকে 12 বাদ দিয়ে থাকবে কত? 11 বছর। এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে কমলা বয়স কত বছর হবে? কমলা বয়স হবে 11 বছর। ওকে, ওকে। এবার আসেন 4 নাম্বার। এটা একটু কঠিন প্রশ্ন। হ্যাঁ, আপনাদের কাছে মনে হতে পারে, মনে হতে পারে না, একটু ঝামেলা আছে অঙ্কের মধ্যে। 4 নাম্বার,
দেখেন জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2। জেসমিন আর কার? আবিদার। বর্তমান বয়সের অনুপাত কত? 3:2। এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। আনিকার বর্তমান বয়স কত? 3 বছর 6 মাস। আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ, এইটা আপনাকে নির্ণয় করতে হবে। শুধু জেসমিনের বয়সের কত ভাগ তা কিন্তু চায় নাই, জেসমিনের বয়সের শতকরা কত ভাগ সেটা চেয়েছে। তো নির্ণয় করবো কিভাবে? দেখেন, কার মান দেওয়া আছে? আনিকার বয়সের মান দেওয়া আছে 3 বছর 6 মাস। ভাঙা ভাঙা মাস দেওয়া আছে না? এই ভাঙা ভাঙা থাকলে আপনারা ওইটাকে কি করবেন? মাসে কনভার্ট করবেন। কিসে কনভার্ট করবেন? মাসে। তো 3 বছর 6 মাস মানে মোট কত মাস বলেন তো? কমেন্ট করবেন। 3 বছর 6 মাস বলতে মোট কত মাস বোঝায়? আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 3 বছরে হবে 36 মাস। 3 বছর সমান 36 মাস হলে আরো 6 মাস যুক্ত হবে, তাহলে কত? 42 মাস। তার মানে আনিকার বয়স কত? 42 মাস। এই 39 কে লিখছেন, তাহলে 42 মাস হচ্ছে কার বয়স? আনিকার বয়স। হ্যাঁ, আনিকার বয়স হচ্ছে 42 মাস, এটা লিখলাম। এটা হচ্ছে কার? আনিকার। এই যে আনিকার। হ্যাঁ, আনিকার বয়স 42 মাস। আনিকার বয়স যদি 42 মাস হয়, তাহলে এখানে আবিদা আর আনিকা, তাহলে এখানে দেখেন এই যে এক্স, এই যে ওয়ান, ওয়ান মানে কত? 42 মাস। খেয়াল করেন, ওয়ান মানে হচ্ছে 42 মাস। তাহলে এই 5 আছে, 5:1। তাহলে আবিদার বয়স কত মাস হবে বলেন দেখি? 5 গুণ হবে না? 5:1 অনুপাতে 5 গুণ হবে। তাহলে আবিদার বয়সটা কত হবে? এখানে লিখি, আবিদা কত হবে? এই 42 গুণন 5 মাস, তাহলে কত হবে? 5 গুণ 10, 3 4 5 20, 20 আর 1 কত হবে? 21। 210 মাস আবিদার বয়স। এখানে কি আবিদার বয়সের কোনো সম্পর্ক আছে? আপনার প্রশ্ন যেটা চেয়েছে, যে এখানে বলছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ, এমনটা বলেছে। তাহলে এবার জেসমিনের বয়সটা আমার বের করা দরকার। তাহলে জেসমিন কোথায় আছে? এইখানে, যে জেসমিন ও আবিদার। তো আবিদার বর্তমান বয়সের অনুপাত কত? 3:2। তো আপনাদের আগেই বলেছি যে অনুপাত যখনই থাকবে সেখানে একটা কি ধরবেন? সাধারণ অনুপাত ধরবেন, এক্স। তাহলে এখানে এক্স ধরলে কত হবে? 3x অনুপাত হবে 2x। তাহলে এখানে আবিদার হচ্ছে 2x আর জেসমিনের হচ্ছে 3x, তাহলে আবিদার বয়স 2x। তার মানে এখানে এই 2x সমান হচ্ছে আমার 210। তাহলে এক্স এর মান কত হবে বলেন দেখি? এক্স এর মানটা কত হবে? 2 দ্বারা ভাগ করলে কত হবে? 105 হবে, তাই না? 2 দ্বারা ভাগ করলে এক্স মান যদি 105 হয়, তাহলে 3x এর মান কত হবে? 3 গুণন 105, তাহলে কত হবে? 315 হয়ে যাবে। এটা কার বয়স? এটা হচ্ছে আপনার জেসমিনের বয়স। 315 মাস। প্রত্যেকটা মাসে কনভার্ট করছি আমরা। হ্যাঁ, 315 মাস। এ পর্যন্ত বুঝছেন কার বয়স কত কিভাবে বের করলাম? আনিকার বয়স দেওয়া আছে, আনিকার বয়স থেকে আমরা আবিদার বয়স বের করলাম, আবিদার বয়স থেকে আমরা জেসমিনের বয়স বের করলাম। এটুকু সবাই বুঝছেন তো নাকি? সেলিম রেজা ভাই বলেন দেখি কি প্রশ্ন স্যার? সেলিম রেজা আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। স্যার। লাস্টে জেসমিনের বয়সটা বের করলেন, এটা বুঝতে পারিনি স্যার। কোনটা কোনটা? এই যে লাস্টে আর বয়স বের করলেন না জেসমিনের। স্যার আমি আনিকার বয়স আর আবিদার বয়স বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে এখানে আবার বলছে না, জেসমিন ও আবিদার বর্তমান বয়সে অনুপাত 3:2। তার মানে আবিদার বয়স যদি হয় 2 বছর, জেসমিনের বয়স কত বছর হবে? 3 বছর। এখন আবিদার বয়স তো এখানে 2 বছর না, কত কত বছর, কত মাস পাইছেন? 210 মাস। আবিদার বয়স যদি 210 মাস হয়, তাহলে জেসমিনের বয়স কত মাস হবে? জি স্যার। আবিদার বয়স যদি 210 মাস হয়, হ্যাঁ, তাহলে জেসমিনের বয়স কত মাস হবে? জেসমিনের বয়স হবে এটাই বের আপনার করছি যে এখানে অনুপাত কত? 3:2। তাহলে সাধারণ অনুপাত কত এখানে? এক্স। জি সাধারণ অনুপাত যদি এক্স থাকে তাহলে কত হবে এখানে বলেন? 3x:2x। এই যে এখানে লিখছি 3x কত? 2x। 2x। এখন জি 2x টা স্যার। কার মান বলেন তো? জেসমিনের নাকি আবিদার? এটা স্যার আবিদার। আবিদার। এই যে আবিদার আমি এখানে, তাহলে আবিদার বয়স 2x, তাহলে 2x সমান 210 মাস হবে না? জি স্যার। জি বুঝতে পারছি স্যার। তাহলে এক্স এর মান কত পাবো? 105। 105। এখন বলছে
এক্স এর মান যদি পেয়ে গেছি তাহলে আমার এখানে জেসমিনের বয়স বের হয়ে যাবে না 3x থেকে? জি স্যার। এই যে এখানে এক্স এর মান বের করছি 315, জেসমিনের বয়স পেয়ে গেলাম। হ্যাঁ, জি স্যার। আর তারপরে সুইটি খাতুন আপু বলেন। স্যার স্যার অঙ্ক এভাবে না, এভাবে করলে হিজিবিজি দেখা যায়, প্রশ্নের উপরে করলে, বোর্ডে করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, অবশ্যই ভালো হতো খাতা পাতায় করলে, কিন্তু ম্যাডাম আমি এইখানেই কেন করাই জানেন? এখানে এই কারণেই করাই, পরীক্ষার হলে আপনি সাদা পাতা পাবেন না, পরীক্ষার হলে আপনার প্রশ্নপত্রে রাফটা করতে হবে, পরীক্ষার বেস ধরে আপনাদের এখান থেকে এগুলো আমি এভাবেই করাই, বুঝছেন? এটা মাথায় নিতে হবে, হিজিবিজি লাগলেও এটাই মাথায় নেওয়ার চেষ্টা করেন, বুঝছেন সুইটি খাতুন ম্যাডাম? আর আমরা চাইলে নোট নিতে পারি, নোট নিয়ে আলাদা সাদা পাতায় করাইতে পারি, আমার কোনো সমস্যা নাই, আমি সেম জিনিসগুলো তো লিখবো, কিন্তু এখানে লিখলে আমি কেন লিখছি, কোথায় লিখছি, দেখেন প্রশ্নের মধ্যে দেখেন বিভিন্ন মার্কিং করছি আমরা, এটা আপনার মাথায় নিতে হবে। ওকে, এখন কোশ্চিনে কি বলেছে? আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ? তাহলে আনিকার বর্তমান বয়সটা কত? আনিকা 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 কোথায়? আনিকা হচ্ছে 42 মাস, তাহলে আনিকার বয়স 42 মাস। জেসমিনের বয়স কত? জেসমিনের বয়স 315 মাস। দেখেন তো, জেসমিনের বয়সের কত ভাগ আনিকার বয়স? 315 ভাগের 42 মাস, এইটা। এখন বলেছে কি শতকরা কত ভাগ। এখন যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলে কি দ্বারা গুণ করতে হয় আমাদের? যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে গেলে 100% দ্বারা গুণ করতে হয়। এই যে 100% দ্বারা আমি কি করলাম? গুণ করে ফেললাম। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, তো আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে 5 দিয়ে ভাগ করলে 5 ছক 30 থাকবে, 1 আর 5 15, 3 5 হবে 15। 5 দিয়ে ভাগ করলে এখানে 5 20 100। তো এটাকে 7 দিয়ে ভাগ করা যায়, 7 নং 63, 7 দিয়ে ভাগ করা যায়, 6 7 42। এটাকে আবারও 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 9, 3 2 6, 2 আর 20 গুণ করলে কত হবে? 40। ভাগ কত হবে? 3। 40 ভাগ 3%। 40 ভাগ 3% মানে কত? এই দেখেন এখানে 13.3 ভাগ 1%, মানে কি 3 13 39 আর 40 ভাগ 3%, ওখানে পাবো আমরা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওই আগেই বলছি যে এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে আপনাদের। হ্যাঁ, একটু সময় লাগবে, এটা করতে গেলে অবভিয়াসলি আপনি খুবই অল্প সময়ে করতে পারবেন না, অনেক ম্যাথ করতে আপনার কম সময় লাগে। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ করতে আপনার কম সময় লাগলেও কিছু কিছু ম্যাথ করতে আমার বেশি সময় লাগবে, এটা স্বাভাবিক, পরীক্ষা এটাই। হ্যাঁ, যে সব অঙ্ক আপনি ওই 30 সেকেন্ডে 20 সেকেন্ডে করতে পারবেন না, কিছু প্রশ্নের পেছনে আপনাকে 2 মিনিট টাইমও ব্যয় করতে হতে পারে। হ্যাঁ, 5 নাম্বার দেখেন কি বলেছেন। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 3 বছরের বড়, স্ত্রীর চেয়ে 3 বছরের বড়, স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স 12 বছর হবে, ওই ব্যক্তির বর্তমান বয়স কত বছর? 4 বছর পর ছেলের বয়স হবে 12 বছর, 4 বছর পরে হবে 12 বছর, তাহলে বর্তমানে তার বয়স কত বছর বলেন দেখি, কমেন্ট করবেন। 4 বছর পর হবে 12 বছর, বর্তমানে কত বছর? বর্তমানে হবে 8 বছর, তাহলে ছেলের বয়স কত? 8 বছর। এবার দেখেন, স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে স্ত্রীর বয়সটা কত বলেন তো? ছেলের বয়স যত তার থেকে কি হবে? 4 গুণ হবে স্ত্রীর বয়স, তাই না? তাহলে স্ত্রীর বয়সটা কত হবে? 4 গুণ, তাহলে 4 আসতে কত হবে? 32। এটা হচ্ছে তার স্ত্রীর বয়স, 32 বছর। আবার কি বলছে? যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 3 বছরের বড়, তাহলে এই ব্যক্তির বয়সটা কত হবে? স্ত্রীর বয়স যত তার থেকে 3 বেশি হবে, তাহলে কত হবে? 35 বছর। তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? বলেন দেখি। ওই ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে আমাদের 35 বছর। পেয়েছি রাইট অ্যান্সার? আচ্ছা, এবারে গড় ও বয়সের পারস্পরিক সম্পর্ক রয়েছে এখানে আমাদের। হ্যাঁ, এখানে বেশ কিছু ম্যাথ রয়েছে। হ্যাঁ, ম্যাথ গুলো একটু জলদি করতে চাই। দেখেন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের যত বয়স পিতার বয়স তার থেকে 3 গুণ হবে, মানে কি পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স কত হবে? 3x হবে না? 3 গুণ হবে।
এখন আপনি যদি এইখানে লেখার সময় ভুল করেন যে পিতার বয়স এক্স বছর আর পুত্রের বয়স 3x বছর, এই কাজটা যে করবে, হ্যাঁ, তাহলে তার ওখান থেকে কি -0.25 নেওয়ার থেকে ওনার -1 করা উচিত না? বাপের থেকে যদি বেটার বয়সটা বেশি হয়ে যায় তাহলে সেটা কি করতে হবে? হুম, এইখানে আপনাকে অঙ্কটাকে পড়ে সুন্দর করে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, যে পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পুত্রের বয়স এক্স বছর হলে পিতার বয়স হবে কত? 3x। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ ছিল? 4 গুণ ছিল, 5 বছর পূর্বে ছিল। এখন খেয়াল করেন, 5 বছর পূর্বে, বর্তমানে যত বয়স তার থেকে 5 বছর কম হবে না 5 বছর পূর্বে? তাহলে 5 মাইনাস করে দেন, এটা হচ্ছে পুত্রের বয়স, 5 মাইনাস করলে দেন এটা হচ্ছে পিতার বয়স। তাহলে এবার কত গুণ ছিল? এবার ছিল 4 গুণ। পুত্রের বয়সের সাথে 4 গুণ করলে পিতার বয়সের সমান হবে, তাই না? তাহলে এখানে কি পাবো দেখেন, এই 4 গুণ করে দিলাম পুত্রের বয়স সমান হচ্ছে পিতার বয়স, এই দেখেন 3x - 5 শেষ। এখন আমরা এটা ক্যালকুলেশন করে x এর মানটা বের করে ফেলবো। তাহলে এখানে 4x - 20 সমান 3x - 5। 4x আর 3x, x হবে এখানে 20 ওপারে গেলে প্লাস হবে, তাহলে হবে কত? 15। x মান কত হবে? 15। তাহলে এখন বলছে প্রশ্ন যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, মানে x এর মান মানে কার মান? এটা x এর মান মানে হচ্ছে আপনার পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স যদি 15 বছর হয়, পিতার বয়স কত হবে? 3 15 45 বছর, তাই না? এটুকু ছিল, এই যে 45 এবং 15, এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, 45 ও 15 বছর। ওকে, তাহলে চলুন পরবর্তী অঙ্কে চলে যাই আমরা, 2 নাম্বারটা। জুবাইর ভাই বলেন, কই গেল? বলেন, দ্রুত বলেন। মোহাম্মদ জুবাইর ভাই, আপনি হ্যান্ড রাইজ করে আছেন। স্যার স্যার বলেন। স্যার ওই যে 3x - 5x, এখানে স্যার আরেকবার একটু বুঝাই দিলে বিষয়টা বুঝলাম না আমি। কি বুঝেন নাই বলেন দেখি একটু। ওই যে স্যার 4x - 20 আবার 3x - 5x, কিন্তু এখানে স্যার এই মাইনাসের দুইটা যোগ করলে যদি আমরা প্লাস করি তাহলে 25 হবে, কিন্তু 3 এবং 4 এই দুইটা তো স্যার যোগ করা হয় নাই। ভাই আপনি X এর একটু মধ্যে। খাতা কলমে ভেঙে ভেঙে করেন না ভাই, এগুলো ক্লাস 2 3 পড়া ক্যালকুলেশন, সেগুলো নিয়ে আমাকে কোশ্চেন করলে হবে? বলেন। জি স্যার। ওখানে কি বোঝানোর মতো কিছু আছে বলেন? আপনি একটু খাতায় লিখে লিখে ভাঙেন, দেখেন কি আসে। ঠিক আছে স্যার। আপনি আপনার মতো করে ভেঙে ভেঙে লেখেন, দেখেন। 2 নম্বর দেখেন, কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13। তাহলে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় কত? 13 বছর। 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো 12 বছর। নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর? তাহলে 11 জন শিক্ষার্থীদের বয়সের গড় 13, তাহলে সমষ্টি কত বলেন তো? 13 গুণন 11, তাই না? তাহলে কত হবে? 3 11 33, 11 কে 11 আর 3 কত হবে? 14, 143। 3 জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় তাহলে মোট কত হইলো? 11 জন ছিল, আরো 3 জন ভর্তি হলো, তাহলে হইলো কতজন? মোট 14 জন হয়ে গেল। এই 14 জন শিক্ষার্থীর বয়সের গড় কত? 12 বছর। 14 জনের বয়সের গড় 12, তাহলে সমষ্টি কত বলেন? তাহলে 14 গুণন 12 হবে, 4 12 48, 12 কে 12 আর 4 16, 168 বছর। তাহলে আগে ছিল 143, এখন হয়েছে 168। তাহলে 3 জন বৃদ্ধি পাওয়ার ফলে কত বছর বাড়লো বলেন তো? বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে এখানে 5 হাত থাকে না, 4 2 6, 25 বছর বাড়ছে না? তাহলে 3 জনের যে 3 জন যুক্ত হয়েছে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে? এই 25 বছর। হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 30 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় যদি 30 বছর হয়, মানে বয়সের গড় 30 বছর হলে সমষ্টি কত বছর? সমষ্টি হবে 60 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:1। 6 বছর পরে অনুপাত থাকলে কি থাকবে? সাধারণ অনুপাত থাকবে, 5x হবে x। হ্যাঁ, অনুপাত যেখানে দেখবেন সেখানে একটা সাধারণ অনুপাত বসিয়ে নিবেন। হ্যাঁ,
তাহলে বর্তমানে মোট বয়স হচ্ছে 60 বছর। তাহলে 6 বছর পর পিতার বয়সও 6 বছর বাড়বে, আবার পুত্রের বয়সও 6 বছর বাড়বে কিনা? তাহলে মোট কত বছর বাড়বে বলেন তো দুজনের বয়স? মোট বাড়বে 12 বছর দুইজনের, তাই না? তাহলে 6 বছর পরে ওদের বয়সের সমষ্টি কত হবে? 72 বছর হবে। বুঝছেন? তাহলে এখানে বলছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1, তার মানে এখানে 5x + x যোগ করলে কত পাবো? 72 পাবো আমরা। হ্যাঁ, 6 বছর পরে এটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাবো? 6x = 72। তাহলে x এর মান কত হবে? 12। x এর মান 12 পেয়ে গেলাম। এখন x এর মান 12 মানে x কার মানটা ছিল? এই যে 6 বছর পরে পিতা ও পুত্র, তার মানে পুত্রের বয়স হচ্ছে আপনার 12 বছর। প্রশ্ন বলছে পুত্রের বর্তমান বয়স কত। এখন এই যে পুত্রের বয়স যে 12 বছর পাইছি, এটা কি 6 বছর পরের না বয়সটা? 6 বছর পরের বয়স কিন্তু 12 বছর। তাহলে এখন বলেন 6 বছর পরে যদি 12 বছর বয়স হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত বছর? তাহলে 6 মাইনাস করবেন না, তাহলে কত হবে? 6 বছর হবে। তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে কত বছর? 6 বছর। ওকে, এখন মোটামুটি আমার করানো শেষ, বুঝছেন? এখন অনেক অঙ্ক আছে হয়তোবা, বাট আমার কিন্তু করানো শেষ, আর কোনো থিম কিন্তু নেই। এখন আপনাদের পারার কথা সবগুলোই, কারণ অনেক প্র্যাকটিস আছে, এগুলো আপনাদের করতে হবে। তো প্র্যাকটিস সেশন থেকে কিন্তু এগুলো আসে। দেখেন কি বলছে, রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। গড় 35 সমষ্টি কত? 70 বছর। আগে কিন্তু করে ফেলেছি, আমি সম্পূর্ণ প্রশ্ন পড়ে ফেলিনি, কিন্তু আগে এটা বলছে, এটা লিখেছি। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর, সমষ্টি কত বছর? 40 বছর। হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? তাহলে হামজার বয়স এখানে আছে 40 বছরের মধ্যে 11 বয়স হচ্ছে হামজার বয়স, তাহলে রহিমের বয়স কত হবে? রহিমের বয়স হবে 29 বছর। এটা হচ্ছে রহিমের বয়স। আমার এখানে কার বয়স দিচ্ছে? করিমের বয়স দিচ্ছে। রহিমের বয়স 29 বছর হলে করিমের বয়স কত হবে? এই করিমের বয়স থেকে রহিমের বয়সটা বাদ দিয়ে দেন, রহিম করিমের বয়স। তাহলে কত হবে? এখানে 1 হাত থেকে 1, 2 থেকে 3, 4, 41। তাহলে আমরা করিমের বয়স কত পেয়ে গেলাম? 41 বছর পাইলাম। এই যে 41 বছর, এটা রাইট অ্যান্সার। দেখেন তো ঠিক আছে কিনা, বুঝতে পারতেছেন কিনা, কি কঠিন লাগতেছে আপনাদের? একটু কষ্ট করে আনমিউট করে কথা বলেন দেখি। কোনো সমস্যা? জি স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করি, শোনেন, আমাদের খুব একটা সময় লাগবে না, আর 4-5টা ম্যাথ আছে মনে হয়। হ্যাঁ, আমরা একবারে শেষ করে দিই তাহলে, আমাদের বিরতি না দিয়ে একটু, জি জি, ওটাই ভালো স্যার। হবে। তাই না? জি জি একটু ওয়েট করে আমরা একবারে মানে 10 মিনিটের মধ্যে শেষ করে দিই, একবারে ব্রেক, একবারে মানে লিভ নিয়ে নিই, কি বলেন? জি জি ব্রেক নিলে আবার 15-20 মিনিট পরে আবার আসতে হবে। হ্যাঁ, 2-4-5 মিনিট লাগবে হয়তো, একবারে শেষ করে দিই। হ্যাঁ, জি ওকে, তাহলে 4 নাম্বার শেষ হলো। হ্যাঁ, 5 নাম্বার দেখেন, কালাম ও 4 পুত্রের বয়সের গড় 20 বছর। কালাম হচ্ছে একজন ব্যক্তি, আর তার 4টা পুত্র, মোট হইল কয়জন বলেন তো? 5 জন। এই 5 জনের বয়সের গড় 20 বছর, তাহলে সমষ্টি কত বছর? 5 জনের বয়সের গড় যদি 20 বছর হয়, সমষ্টি কত বছর হবে? 5 × 20 কত বছর? 100 বছর। কমেন্ট করতে হবে আপনাদের। হ্যাঁ, খাতায় লেখার দরকার নাই, কমেন্ট করলে আপনার অ্যান্সার বুঝতে পারবেন। কালামের স্ত্রী কয়জন? একজন। আর ওই 4 পুত্রের বয়সের গড় কত? 17 বছর। তাহলে এখানে কয়জন হইলো বলেন তো? এখানেও 5 জন। তাহলে এখানে 5 জন বয়সের সমষ্টি কত? 17 × 5, 5 17 কত হয়? 85। এবার বলছে কালামের বয়স 40 বছর হলে স্ত্রীর বয়স কত? তাহলে কালামের বয়স কোথায় আছে? এইখানে নাকি এই 100-র মধ্যে আছে? এই 100 বছরের মধ্যে কালামের বয়স 40 বছর, তাহলে বাদ দিয়ে দেন, তাহলে থাকবে কত বলেন তো? 60 বছর। এই 60 বছর বয়স কার? এই 4 পুত্রের বয়সের সমষ্টি 60 বছর না? এখন এখানেও যে 4 পুত্র, এখানেও সেই 4 পুত্র, এই 4 পুত্রের বয়স 60 বছর, এবং 4 পুত্রের বয়স এবং তার মায়ের বয়স বা কালামের স্ত্রীর বয়স মিলিয়ে মোট কত বছর? 85 বছর। তাহলে এই 85 বছর থেকে 60 বছরটা বাদ দিয়ে দেন, তাহলে কত হবে? 25 বছর হবে কালামের স্ত্রীর বয়স। দেখছেন, 25 বছর বয়সে 4টা পুত্র সন্তানের মা হয়ে গেছে। আচ্ছা, এই 6 নম্বরে চলে আসি। হ্যাঁ, পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 25 বছর। পিতা একজন আর তার 2 সন্তান, মোট কয়জন? 3 জন। এই 3 জনের বয়সের গড় যদি 25 বছর হয়, তাহলে সমষ্টি কত হবে? 3 × 25 = 75 বছর। 2 সন্তানের বয়সের গড় 22 বছর, তাহলে সমষ্টি কত?
44 বছর হলে পিতার বয়স কত? এই 75 থেকে 44 বাদ দিলেই তো হয়ে যায় 1 আর 3 31 বছর। এই তো রাইট অ্যান্সার পেয়ে গেলাম। কত বছর? 31 বছর। দেখেন তো, এটা কি মোটেও কঠিন কোনো প্রশ্ন? মোটেও কঠিন কোনো প্রশ্ন নয়, যে যা আছে ভাই তাই। সবগুলা করে দিলাম না, যেগুলো একটু প্যাঁচানো আছে সেগুলো একটু দেখা দিলাম আমি। হ্যাঁ, এই যে 9 নাম্বারটা দেখা দিই, 9 নাম্বারটা একটু প্যাঁচানো আছে। হ্যাঁ, কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর। 20 জন ছাত্রের বয়সের গড় যদি 12 হয়, সমষ্টি কত হবে? 240 বছর। 4 জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল। দেখেন এবার কি বলছে, 4 মাস কমে গেছে। তার মানে কি, আগে ছিল 12 বছর, তাহলে বর্তমানে কত হয় বলেন তো? 12 বছর থেকে 4 মাস কমে গেলে কত হবে? 11 বছর 8 মাস হয়ে যাবে। বয়সের গড় হয়ে যাবে 11 বছর 8 মাস। মানে এর সঙ্গে আরো 4 মাস যোগ করলে তবে না 12 বছর হবে, তাই না? তাহলে 4 জন যুক্ত হয়েছে, তাহলে আগে ছিল 20 জন, এবার হইলো 4 জন যুক্ত হলে কয়জন হবে? 24 জন হবে। মানে 24 জনের বয়সের গড় হচ্ছে 11 বছর 8 মাস। তো নতুন 4 জন ছাত্রের বয়সের গড় কত বছর? এরকম একটা অঙ্ক করছি, কিন্তু কিন্তু পূর্ণ সংখ্যায় করেছি আমরা এর আগে। হ্যাঁ, এখন একটু এই 11 বছর 8 মাস পেয়ে গেছে। তাহলে 24 জনের বয়সের গড় যদি হয় 11 বছর 8 মাস, তাহলে সমষ্টি বের করতে হবে না আমাদের? বলেন, অবশ্যই সমষ্টি বের করতে হবে। এখন সমষ্টি বের করব, 24 দ্বারা 11কে গুণ করব একবার, আবার 24 দ্বারা 8কে গুণ করব একবার। হ্যাঁ, তাছাড়া আপনি মানে ক্যালকুলেশন করতে পারবেন না। 24 গুণন 11 বছর কত হবে বলেন দেখি? কত বছর? এটাকে গুণ করব 24 দ্বারা, বুঝছেন? তাহলে 24 গুণন 11, তাহলে কত হবে? 24 একে 24, 24 একে 24, আর 2 হবে 26, 261 বছর। হ্যাঁ, আর 8 মাসকে গুণ করি, তাহলে 8 4 8 32, আর 2 গুণ 16, 16 আর 3 কত হয়? 19, 192 মাস হয়ে গেল। এখন আমরা জানি 12 মাসে 1 বছর, 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 192 মাসে কত বছর হবে বলেন দেখি? তাহলে 192 মাসে কত বছর? এটাকে 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 কে 12, 7 আর 2 72, 6 6 12 72, মানে 16 বছর হবে। হুম, ও 72, হ্যাঁ 6 12 72, ঠিকই তো আছে। তাহলে কত বছর পাইলাম বলেন তো? গুণে কি ভুল? এখানে ভুল হয়েছে? ও, আমি 21 লিখছি, সরি, 24 হবে এখানে। এটুকুই পার্থক্য ছিল। থ্যাংক ইউ শবনম আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তাহলে এবার দেখেন 264 বছর আর এখানে 192 মাস, মানে কত বছর? ওই যে 16 বছর, যোগ হচ্ছে যে 16 বছর। তাহলে মোট কত বছর হইলো বলেন তো? 280 বছর হইলো। ওকে, তাহলে 20 জন ছাত্রের মোট বয়স 240 বছর, আর 24 জন ছাত্রের মোট বয়স 280 বছর। তাহলে 4 জন ছাত্র বৃদ্ধি পাইছে, এই 4 জনের মোট বয়স কত হইলো বলেন তো? এই 280 থেকে 240 বাদ দিব, তাহলে কত হবে? শুধু 40 বছর থাকবে। 4 জনের মোট বয়স কত বছর? 40 বছর। 4 জনের মোট বয়স যদি 40 বছর হয়, তাহলে গড় বয়স কত হবে? 10 দিয়ে 4 দিয়ে ভাগ করবো না, 4 দিয়ে ভাগ করি, তাহলে কত বছর হবে? 10 বছর। হ্যাঁ, তো 4 জনের গড় বয়স হবে 10 বছর, যেটা রাইট অ্যান্সার। বলছে নতুন 4 জন ছাত্রের বয়সের গড় কত বছর? নতুন 4 জন ছাত্রের বয়সের গড় হবে আমার 10 বছর। বুঝছেন? একটু ঝামেলা ছিল, এটা এই জন্য করে দিলাম। হ্যাঁ, আর বাকি প্রশ্নে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে 10 নাম্বারটা দেখেন, তবু দেখা দিই। পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 1.5 বছর কম। তাহলে পিতা আর 3 পুত্র, এখানেও 3 পুত্র আছে, এখানেও 3 পুত্র আছে, পুত্রের বয়সে কোনো পার্থক্য হবে বলেন দেখি? পিতার বয়সের সঙ্গে যতটুকু হবে, মাতার বয়সের সঙ্গে ঠিক ততটুকুই হবে পুত্রদের বয়স। এখন পিতা ও 3 পুত্রের বয়স, তাহলে মোট কয়জন? 4 জন। মাতা ও 3 পুত্র, মোট কয়জন? 4 জন। 4 জনের বয়স গড়ে 1.5 বছর কম। গড়ে যদি 1.5 বয়স কম হয়, 1.5 বছর কম হয়, তাহলে মোট কত বছর কম হবে? মোট কম হবে 1.5 গুণন 4, কত বছর? 6 বছর কম হবে। কমটা হবে কার বলেন তো? মাতা ও 3 পুত্রের। তো 3 পুত্র, এখানেও 3 পুত্র, এদের তো বয়সে কোনো পার্থক্য হবে না, তাহলে পার্থক্য হবে কার বলেন তো? পিতার বয়স আর মাতার বয়সের সাথে পার্থক্য হবে। তো পিতার বয়স আর মাতার বয়সের যদি পার্থক্য হয়, তাহলে মাতার বয়স বলছে 6 বছর, সরি, মাতার বয়স হচ্ছে যে 30 বছর, তাহলে পিতার বয়স কত হয় বলেন দেখি আপনারা? মাতার বয়স যদি 30 বছর হয়, তাহলে পিতার বয়সটা কত হবে? মাতার বয়সটা হচ্ছে 6 বছর কম হবে, তাহলে পিতার বয়সটা কি হবে? 6 বছর বেশি হবে, তাই না? তাহলে কত হবে? 30 আর 6 যোগ করলে কত হবে? 36 বছর হবে। এটা রাইট অ্যান্সার। হ্যাঁ,
কত পেয়ে যাব? 36 বছর পাবো। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আমাদের, হ্যাঁ আজকের। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় হচ্ছে 35 বছর। কতজন আছেন? 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, 1 জন বালক। তাহলে মোট কত? 6 আর 8, 14 আর 1, 15। 15 জনের গড় বয়স কত? 35। তাহলে মোট বয়স কত হবে? মোট বয়স হবে 35 গুণন 15। এই যে আমি কিন্তু একবারে এক লাইনে গুণ করি, হ্যাঁ এটা কি শিখাইছি মনে হয় সম্ভবত আপনাদের, হ্যাঁ ওকে, এটা একবারে করবেন। তো 5 15 হবে 75 এর 5 হাত থেকে 7, 3 15 45, 45 আর 7 52, 525 বছর। পুরুষদের বয়সের গড় 40 বছর। তাহলে পুরুষ কয়জন? 6 জন। তাহলে 6 জন পুরুষের মোট বয়সটা কত হবে বলেন তো? 6 গুণন 40 কত হবে? 4 ছক 24, 240 বছর। স্ত্রী লোকদের বয়সের গড় 34। তাহলে কয়জন স্ত্রী লোক? 8 জন। তাহলে 8 জনের মোট বয়স কত হবে? 8 দিয়ে গুণ করেন, 4 আসলে 32, 3 আসলে 24, 24 আর 3 কত হবে? 27, 272 বছর। প্রশ্ন হচ্ছে বালকের বয়স কত? হ্যাঁ, তাহলে এই দুটো যোগ করে জাস্ট বিয়োগ করে দিলে তো পেয়ে যাবো বালকের বয়স। যোগ করলে কত হবে? এই দুটো যোগ করলে 2 7 4 11, 1 হাত থেকে 1, 2 1 3, 3 2 5, 512 বছর। তাহলে 525 বছর থেকে 512 বছর বিয়োগ করলে পাবো কত? 13 বছর। যা আপনার কি ওই বালকের বয়স হচ্ছে 13 বছর। এই যে রাইট অ্যান্সারটা হচ্ছে বালকের বয়স হচ্ছে 13 বছর। ওকে, এই ছিল আপনাদের আজকের এই অংশটুকু থেকে ক্লাস। হ্যাঁ, এখন দেখেন বাকি অংশটুকু আরো আমাদের রয়েছে। আরো রয়েছে বলতে এখানে আমাদের রয়েছে এখন স্টুডেন্ট প্র্যাকটিস। হ্যাঁ, এখন আপনাদের প্র্যাকটিসের পালা। এখন গড় বয়স সব এখানে মিশ্রভাবে লেখা আছে, এগুলো আপনারা সুন্দর করে ক্যালকুলেশন করবেন। আগে প্রশ্নটা পড়বেন, পড়ে সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, নিজে নিজে বুঝবেন আগে যে কি বলছে, কি বলছে, আপনি কি লিখছেন। হ্যাঁ, প্রশ্ন বলছে একটা, আপনি লিখছেন আরেকটা, তাহলে তো হবে না। প্রশ্নটাকে সুন্দর করে বুঝতে হবে, বুঝে দেন আপনাকে প্র্যাকটিস সেশন থেকে প্র্যাকটিসটা করতে হবে। ওকে ওকে, এতটুকুই তাহলে আপনাদের জন্য। আর আপনাদের যেটা কথা ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে আমি কথা বলবো, কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, খুব যেহেতু নামাজের সুন্দর। সময় হয়ে গেছে, আমরা আর বেশি দেরি না করি, কি বলেন? জি জি। ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি এখন তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ অপূর্ব কুমার ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো তাহলে আমরা লিভ নিই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।